আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন বা অ্যাডমিশন ডিসকাশনের তৃতীয় পর্বে। আমি ধীমান আছি আপনাদের সাথে, এবং আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছে আমারই বন্ধু, আমারই টিমমেট, আমারই সহপাঠী হাসান মুরসালিন শুভ্র। আমরা আজকে কথা বলবো, খুব জেনারেল একটা কনভার্সেশন সেশনের মধ্য থেকে আমরা যাব, এবং আমরা হচ্ছে শেষ পর্যন্ত আপনাদের সাথে কিছু ডিসকাশন এবং ওর টোটাল যে জার্নিটা ছিল, অর্থাৎ আইবিএ ক্র্যাক করার যে জার্নিটা, আমরা টোটাল জার্নিটাকে শোনার চেষ্টা করব। আশা করি সবাই হচ্ছে আমাদের সাথে থাকবেন পুরো লাইভটা জুড়ে, এবং সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে, এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা হচ্ছে আমার কমেন্ট বক্সে হচ্ছে আপনারা কমেন্ট করবেন। আমি হচ্ছে চেষ্টা করব কমেন্ট গুলো রিড আউট করার এবং শুভ্র থেকে জানার। সো আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে শুভ্র, ওয়েলকাম ধীমান স্টকে। অনেক অনেক অভিনন্দন এবং কংগ্রাচুলেশন, এত বড় একটা জায়গা অ্যাচিভ করা, দ্যাট ওয়াজ নট এ ইজি জার্নি। অনেক অনেক কংগ্রাচুলেশনস। ধন্যবাদ দিওয়ান। আমি তো আগে কখনো এইসব মানে কোনো জায়গায় লাইভে যাওয়াটা এগুলা আগে করছিলাম একবার ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে। আর অ্যাডমিশন মানে আমি কোনো সময় পড়াশোনার কেউ ছিলাম না, আমি পড়াশোনা তেমন একটা কখনোই করতাম না। তো পড়াশোনা বিষয়ক কোনো জায়গায় আসলে আমার লাইভে কথা বলতে হবে এই কথা আমি আগে কখনো চিন্তা করি নাই। তো তোমাকে ধন্যবাদ। মানে আমি কি তুই করে বলে সমস্যা আছে লাইভে? আমরা জেনারেল যেভাবে আমরা কথা বলি সেইভাবেই আমরা কথা বলবো, শুধু এই কথার মধ্যে থেকে ভালো কিছু ওরা নেওয়ার চেষ্টা করবে, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। জীবনে প্রত্যেকের গল্প থাকে, এটা শুভ্ররই কথা। জীবনে প্রত্যেকের গল্প থাকে, কিন্তু প্রত্যেকে গল্প বলার সুযোগ পায় না। আমার মনে হয় যে শুভ্রর আজকে গল্প বলার দিন, আজকে আমরা গল্প শুনবো। আহ, আমি একেবারে প্রথমেই স্টার্টিং থেকে যাব, যে আইবিএ ড্রিম, এই স্বপ্নটা আসলে কবে থেকে দেখা শুরু, এবং পৃথিবীতে অনেক কিছু আছে ভাই, এইটা কেন দেখলি? আচ্ছা, আহ, প্রথমত আইবিএ আমি আসলে স্বপ্ন বলতে রাজি না। আমার কাছে মনে হয় না যে কোনো একটা আহ, কোন একটা ইনস্টিটিউশন বা আমাদের ক্যারিয়ারের কোন একটা কিছু কারো স্বপ্ন হইতে পারে। স্বপ্ন আসলে অনেক বড় একটা কনসেপ্ট আসলে, যে মানে আমার কাছে স্বপ্ন জিনিসটা এরকম যে যে জিনিসটা হয়তো মানে সম্ভব না, কিন্তু আমার মতন আরো 1 লক্ষ মানুষ যদি এই স্বপ্নটা দেখতো তাহলে হয়তো জিনিসটা সম্ভব হতো বা পৃথিবীটা পরিবর্তন হয়ে যেত। স্বপ্ন হইতে পারে যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ থেমে যাওয়া, স্বপ্ন হইতে পারে যে পৃথিবীতে কোনো ধর্ষণ না হয়, এরকম। আমার কাছে আইবিএ তে যাওয়া এটা সম্পূর্ণ একটা ক্যারিয়ার গোল, যে আমি ক্যারিয়ারে ভালো কিছু করা। আর আমি ওরকম ভাব নিব না যে আমার কাছে এটা ম্যাটার করে না, অনেক বেশি ম্যাটার করে। আর আলহামদুলিল্লাহ যে আমি আইবিএ তে যেতে পারছি। আর এটার মূল উদ্দেশ্য তো অবশ্যই এটা যে আমি যাতে ক্যারিয়ার ভালো কিছু করতে পারি, আমার পরিবারকে সার্ভ করতে পারি। তো সেই জায়গা থেকে স্বপ্ন হয়তো বলবো না, কিন্তু আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন। আর এই আইবিএ এর কথা চিন্তা করি কোন জায়গা থেকে সেই দিকে যদি আসি, আমি মানে তুমি তো জানো যে আমি হচ্ছে হাউস বয় ছিলাম। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন আবাসিক ছাত্র ছিলাম। তো আমরা যখন অষ্টম শ্রেণীতে পড়ি, 8-এ, তখন আমাদের হাউসে 11-এর মানে শহীদুল্লাহ হাউসের ভাইয়েরা, 11-এর কিছু ভাইয়েরা থাকতেন। তো স্বাভাবিকভাবে একটা মানুষ যখন কলেজে ওঠে তখন তো তারা এরকম মানে সামনে কি করা যায়, বিশ্ববিদ্যালয় জীবন, বিশ্ববিদ্যালয় জীবনে কি করা যায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। তো সেই জায়গা থেকে আমি তখন ভাইদের কাছ থেকে যখন জানি যে তাদের মধ্যে কয়েকজন বলেন আইবি এর কথা, তখন শুনলাম যে আচ্ছা আইবিএ তে যারা পড়ে তারা মনে হয় মানে অনেক কিছু একটা, হ্যাঁ, যে আইবিএ তে প্রসপেক্টস অনেক ভালো, ক্যারিয়ার প্রসপেক্টস। আর তারপরে 2019 সালের যারা এইচএসসি দেয়, 19 এইচএসসি ব্যাচ, ও আমাদের রেমিয়ান্স ডিবেটিং সোসাইটির একজন এক্সিকিউটিভ প্যানেল, আমি রেমিয়ান্স ডিবেটিং সোসাইটির ওই সময় ভলান্টিয়ার ছিলাম। তো এক্সিকিউটিভ প্যানেলের সাধারণ সম্পাদক তোয়াসিন ভাই তখন আইবিএ তে যান। আর তখন আমি দেখি যে ক্লাসে ক্লাসে হচ্ছে টিচাররা ভাইয়ের কথা অনেক সময় বলে যে তোয়াসিন এই করে ফেলছে, ওই করে ফেলছে। And আমরা স্বাভাবিকভাবে ছোটবেলা থেকে আমরা তো বাবা মা, বন্ধু বান্ধব বা শিক্ষক তাদের ভ্যালিডেশন চাই, আমরা চাই যে তারা আমাদের নিয়ে গর্ববোধ করুক। তখন আমার মনে হয়েছে যে আচ্ছা আমরা যদি আমি আইবিএ তে যেতে পারি, হয়তো শিক্ষকরা আমাকে নিয়ে গর্ববোধ করবে। তখনও আমি চিন্তা করিনি যে আমি আইবিএ তে যাবো, কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম যে এটা একটা অপশন। আর করোনাকালীন সময় যখন আমরা নিউটেনে পড়ি, তখন আমি হঠাৎ করে আমার কাছে মানে তার আগ পর্যন্ত তো আমাদের জীবনটা এরকম ছিল যে আমরা হাউসে থাকি। তো তার মানে আমাদের জীবনের লক্ষ্যই থাকতো যে শুধুমাত্র আমরা হাউসের হয়ে স্পোর্টস জিতবো, হাউসের হয়ে কালচার জিতবো। এবং এই জিনিসগুলো অবশ্যই আমাদের জীবনে অনেক সাহায্য করছে, কিন্তু ওই যে এর বাইরে আমরা চিন্তা করিনি। তো করোনার মধ্যে যখন বুঝতে পারলাম যে আমার এলিয়েন আইডেন্টিটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তো তারপরে আসলে কি করা যায়, তখন আমি ইউটিউবে একটু
যখন রিসার্চ করি যে আচ্ছা বাংলাদেশে কিসের ক্যারিয়ার প্রসপেক্ট ভালো, তখন দেখলাম যে আচ্ছা আইবিএ বলতে কিছু একটা আছে। সাদমান সাদিকের ভিডিও এটা সবাই দেখে, মানে আইবিএ তে মোটামুটি যারা পড়ে তারা সবাই শুরুতে যে সাদমান সাদিকের এই ভিডিওটাই দেখছে। তো ওই ভিডিওটা মধ্যে বলে যে হ্যাঁ বের হলে একটা অনেক ভালো স্যালারি নাকি আছে, দেন মানুষ নাকি বেকার টেকার থাকে না, মানে ট্রু অ্যাকচুয়ালি। যাই হোক, তো এইসব জিনিসগুলো দেখে আমার মনে হয় যে আচ্ছা এটা তোমার হইতে পারে। তো তারপরে যখন সাদমান সাদিক ভাই বলে যে আসে কি ম্যাথ, মানে জেনারেল ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আর ইংলিশ, তো তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা আমার তো জেনারেল ম্যাথের বেসিক ভালো, মানে আমি ছোটবেলা থেকে আর অন্য সাবজেক্ট যেমনই করতাম আমার কাছে ম্যাথটা খুব ভালো লাগতো, মানে নর্মাল ম্যাথ আর কি। তো ম্যাথ আমার সবসময় রেজাল্ট ভালো আসতো। তো আমার কাছে মনে হচ্ছে আমি তো ম্যাথ ভালো পারি, আমি তো অনেক তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারি। তারপরে হচ্ছে মানে আমার না এই অভ্যাসটা ছিল যে ধর আমি একটা মুরগি কিনতে গেলাম, তো বললো যে মুরগির কেজি হচ্ছে 250 টাকা, আর ওজন করে দেখলো যে মুরগি আসছে 1 কেজি 700 গ্রাম। তাহলে আমি ওটা মাথায় ক্যালকুলেট করে বলার চেষ্টা করতাম যে এটার প্রাইস হয়তো এত হতে পারে। তো ওই জায়গা থেকে আমি ভাবতাম যে আমি তো আচ্ছা ম্যাথে আমি তাহলে ভালো। আর আমার বাবা ইংলিশের টিচার ছিলেন, আমি ইংলিশ ভার্সনে পড়ছি। তো আমার কাছে এটা মনে হয় যে আচ্ছা ইংলিশে তো আমার গ্যাপ নাই, আমি হয়তো অন্যদের চেয়ে ভালো না কিন্তু খারাপও তো না। আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমি ছোটবেলা থেকে হচ্ছে মগজ ধোলাই নামের একটা ম্যাগাজিন ছিল, ওটা থেকে আমি পাজল টাজল সলভ করতাম। তো আমার কাছে মনে হলো আচ্ছা আমি মেবি স্মার্ট, আমি উপস্থিত বক্তৃতা দিতাম। তো মনে হলো যে আমি হয়তো তাড়াতাড়ি চিন্তা করতে পারি, অ্যানালিটিক্যাল আমি ভালো পারবো। তো তখন আমার মনে হয় শুরু হয় আচ্ছা আইবি হয়তো আমার জন্য আর কি, এই জিনিসটা আমি চেষ্টা করলে পারবো। তো ওই সময় থেকে আর কি চিন্তাটা করা আইবির জন্য, এর পরবর্তীতে আর কি সামনে আগানো। আচ্ছা, আইবিএ ক্র্যাক তো আমরা সবাই শুনলাম, বাট একেবারে ছোটবেলা থেকে একটা ছেলে হাউসে থাকে, যেটা আমরা জানি, আমরা শুনছি। হাউসে থাকা ওয়াজ টু মাচ টাফ থিং আমার মনে হয়। কারণ একটা ক্লাস থ্রির ছেলে মা বাবাকে ছেড়ে থাকবে, হাউসের রুলস রেগুলেশনস মানবে, এই জিনিসগুলো কিন্তু খুব টাফ। তো আমার যেটা তোর কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে মানে হাউস লাইফটা আসলে তোর কাছে কেমন ছিল, এবং এই জিনিসটা আসলে তোর কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল আবার কতটা ইন্সপায়ারিং ছিল? আচ্ছা, তো আমি হচ্ছে মানে অ্যাডমিশনের যেদিন পরীক্ষা হয় আমার 3 জানুয়ারি আইবি এর পরীক্ষা। তো তার আগের দিন আমি বসে বসে হচ্ছে নিজের নোটস একটা ফেসবুক পোস্টের মতন লিখতেছিলাম। পরবর্তীতে আমি পোস্ট করি না, ওই সময় ভাবছি যে আচ্ছা ঠিক আছে আমি যদি পোস্ট করি তার মানে তো আমি হচ্ছে কনফিডেন্ট না, তো আমি চান্স পাওয়ার পরে পোস্ট করব। তো যাই হোক আমি ওই জায়গায় লিখতেছিলাম যে আমি আজকে যেই হইতে পারছি আলহামদুলিল্লাহ, যতটুকুই আসতে পারছি আমার অ্যাটলিস্ট আমার আব্বু আম্মু আমাকে নিয়ে মানে গর্বিত হইতে পারছে আলহামদুলিল্লাহ। তো এইটার পিছনে আমি যদি সবচেয়ে বড় অবদান কোনো কিছু থাকে এটা হচ্ছে আমি রেসিডেন্সিয়ালের হাউসে ছিলাম। তো যখন আমি ক্লাস 3 তে হাউসে আসি তখন প্রথম 6 মাস আমি ভাবছি যে না আমি তো থাকতে পারবো না, এই জায়গাতে আমার সম্ভবই না থাকা। আমি তখন অনেক কান্নাকাটি করতাম, প্রথম 6 মাস আমি শুধু কান্নাকাটি করছি আম্মুর জন্য। তো 6 মাস পরে আমার কাছে মনে হলো যে আচ্ছা আমার আসলে এই জায়গা থেকে কোনো ওয়ে আউট নাই, আমার এই জায়গায় সার্ভাইভ করতে হবে। তো তারপর থেকে আমি হচ্ছে ওই চেষ্টা করলাম কিভাবে সার্ভাইভ করা যায়, বন্ধু বান্ধব বানানো, বড় ভাইদের সাথে মেশা, ফুটবল খেলা। আস্তে আস্তে আমি আমার জীবন মানে আবার সামলে নিলাম। তো ওই জায়গা থেকে আমি ওই ওই যে হার না মানার যেই আর কি এটা ওইটা আমি শিখে ফেলছিলাম, যেটা হয়তো আমাকে অ্যাডমিশনে নিজের কম্পোজার ধরে রাখতে সাহায্য করছে। আর তাছাড়া হাউস লাইফে আমার যারা বন্ধু ছিল, যারা ছোট ভাই ছিল, যারা বড় ভাই ছিল, তাদের সাথে এই যে কানেকশন বিল্ড করা, বা এটার মাধ্যমে আমি হাউসে থেকে ফুটবল খেলতে পারছি, বিতর্ক করতে পারছি, বা এই যে নিজেকে নিজে আসলে মানে চালানো, নিজের কাজ নিজে করা, বা নিজের ডিসিশন নিজে নেওয়া, এই জিনিসগুলো তো আসলে হাউস লাইফ থেকে শেখা। এবং আমি সবসময় আসলে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমি হাউস বয় হইতে পারছি রেসিডেন্সিয়ালের। আর অবশ্যই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে কৃতজ্ঞতা সবসময়। মানে রেসিডেন্সিয়াল মডেল কলেজ অ্যাকচুয়ালি আমাদেরকে তৈরি করে, বা একটা ছেলে একেবারে ছোট থেকে মিক্স করে এই যে যে ফুটবল, ডিবেটিং, বা হচ্ছে মঞ্চে ওঠা। মানে একটা ছেলে যেমন হচ্ছে মাঠে দৌড় দিতে পারে, ওই ছেলেটা তেমনই পোডিয়ামে কথা বলতে fluent। দুইটা জিনিসই হচ্ছে মেক করে। অ্যান্ড আমি আমার দেখা হচ্ছে তোর মধ্যে দুইটা জিনিসই আছে। আমি আমি দুইটা জিনিসই পারি না, বাট তুই দুইটা জিনিসই পারি। এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। তো এইখানে হচ্ছে তোর এইচএসসির একাডেমিক লাইফটা আসলে কেমন ছিল? একাডেমিক লাইফে অনেকে হচ্ছে ফল ডাউন করে, তোমরা চাইলে অ্যাডমিশন একটা কামব্যাক দিতে। তো একাডেমিক লাইফ কেমন ছিল, আর ওইখান থেকে অ্যাডমিশনে কেমনে কামব্যাক দিলি? আচ্ছা, তুমি মানে দুইজন বলে ফেলছো যে কাম ব্যাক দিছি, তার মানে তো আসলে এটা প্রকাশ হয়ে গেছে যে আমি আসলে একাডেমিক পারতাম না এটা। এবং এটা সত্যি যে আমি আসলে কখনোই একাডেমিকে ভালো ছিলাম না। মানে আমি যখন 3 তে প্রথম আসি, তো
তখন আমি যখন দেখলাম যে আচ্ছা অনেক খেলা, অনেক আনন্দ, তো ওই জায়গা থেকে আমার যে ফুল ফোকাস একটাই ছিল যে আমার হাউস চ্যাম্পিয়ন হবে, এটাই, আর কিছু না। তো ওই পড়াশোনা যে কবে হবে, মানে পড়াশোনা করতে হবে, এটা তো আমি মানে একদম মনে ছিল না। কিন্তু ওই মানে দেখা গেছে ছোটবেলায় ওই যতটুকু পড়া লাগতো পরীক্ষায় পাস করার জন্য পড়তাম। তো আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন হচ্ছে আমি 5 পর্যন্ত, 5 পর্যন্ত তো আসলে তেমন পড়াশোনা লাগে না, এমনি পড়াশোনা করতাম। 6 এ একটা শখ খাইলাম যে আচ্ছা আমি আসলে ভালো ছাত্র না। আমি 5 পর্যন্ত ভাবতাম যে আমি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু 6 এ এসে আমি বুঝে গেছি যে আমি আসলে ভালো স্টুডেন্ট না। 7, 8 তখন আমার বোঝা শেষ যে আমি আসলে মানে একটা বিলো এভারেজ স্টুডেন্ট মোটামুটি। আর আর টিচাররা আমার অনেক পছন্দ করতো আলহামদুলিল্লাহ, যে টিচাররা যেহেতু আমার মা বাবা ঢাকায় ছিল না, আমি টিচারদের দায়িত্বে ছিলাম, তো টিচাররা আমাকে খুবই পছন্দ করতেন। এবং তারা অনেকে না, আমি দেখতাম তাদের মধ্যে মানে তারা অনেকে এটা নিয়ে আফসোস করতো যে একটা ছেলে ও পড়লে পারে কিন্তু ও পড়ে না। তো টিচারদের মধ্যে আমার একটা ইয়া ছিল যে আচ্ছা এই ছেলেটা হয়তো হয়তো বেলাইনে চলে যাচ্ছে বা ভালো করতেছে না, ফাঁকিবাজি করতেছে। আর আমি আসলে ফাঁকিবাজি করতেছিলাম। আমি যখন এই করোনার পরে যখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি আইবিএ তে হয়তো পড়তে চাই, তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা মানে খালি তো আইবিএ না, কিন্তু আমার সবকিছুতে ভালো করা লাগবে। আমি এসএসসির আগ থেকে টুকটাক পড়াশোনা শুরু করছি যে আচ্ছা আমি একটু পড়ি। কিন্তু আমি ভালো হইতো না। আমি চেষ্টা করলেও ভালো হইতো না। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমি এসএসসি কিন্তু অনেক পড়াশোনা করে দিয়েছিলাম। কিন্তু তারপর হচ্ছে বাংলায় আমি প্লাস মিস করছি। আর আমার আব্বু আম্মুর তো মানে খারাপ তো লাগছে অবশ্যই। তো প্রকাশ করে নাই, বাংলায় প্লাস মিস করছি। আর এইচএসসি শুরুতে আমি হচ্ছে আমার মধ্যে ওই যে ফার্স্ট ইয়ার একটা মোটিভেশন থাকে না সবার মধ্যে, যে আমিও আনাস ভাই হবো, আমি হচ্ছে ট্রিপলেট হবো, আমি বুয়েট, মেডিকেল, আইবিএ, ঢাবি ক সব জায়গায় চান্স পাবো, এমন একটা ইয়ে ছিল। আমি ফার্স্ট ইয়ার শুরুতে অনেক পড়তাম, সারাদিন পড়তাম। তারপরে রোজার পরের দিক দিয়ে আমার জন্ডিস হলো। আর জন্ডিস হওয়ার পরে আমি মানে রিয়েলাইজ করলাম যে আচ্ছা আমার দিয়ে আসলে একাডেমিক হবে না, আমার মানে সেই চিন্তা বাদ দেওয়া উচিত, শুধু আইবিএ তে ফোকাস করা উচিত। আর তারপর আমি আবারও পড়াশোনা করি নাই। আমার আমার কিন্তু একাডেমি খুবই খারাপ, মানে আমি টেস্ট পরীক্ষার আগে ওয়ান শট ক্লাস করে করে পাস করছি। আর হচ্ছে এইচএসসি এর আগে ওয়ান শট ক্লাস করে করে পরীক্ষা দিছি। আমি আমি মানে বাংলায় আমি পাইছি কত 140, 200 মধ্যে 140। আমি যদি আর 1 মার্ক কম পাইতাম তাহলে আমার এ মাইনাস থাকতো বাংলায়। তো মানে আমার একটা এইচএসসি খুব একটা ভালো ছিল না একাডেমিক্স, কিন্তু আমার না সবসময় মাথায় ছিল যে আমি আসলে কি করতে চাইতেছি। আমি আমি জানি আমি আইবি এর জন্য পড়তে চাই। আমি আমার জীবনে কোনোদিন কোনো পরীক্ষা সিরিয়াসলি দিইনি, কোনো কিছু ভালো মতন করি নাই। কিন্তু ওই আইবি এর জন্য আমি 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 মানে পুরো অ্যাডমিশন সিজন আমি বলতে পারবো যে আমি 1 ঘন্টাও হয়তো ওয়েস্ট করি নাই। আমি মানে সম্পূর্ণ টাইমটা কাজে লাগানো শুরু করছি। তো ওই আর কি সারা জীবন যত ফাঁকিবাজি করছি, যে পড়াশোনা থেকে যত টাইম সরাইছি, ওই সব এফোর্ট আসলে একবার অ্যাডমিশনে ঢেলে দিছি। আমাদের সাথে অনেকেই আছে, 40+ মানুষ যুক্ত আছে, কমেন্ট করতেছে অনেকেই। আমরা হচ্ছে আমি হাউস লাইফের সবচেয়ে বেস্ট মেমোরি অ্যাকচুয়ালি কি ছিল হাউস লাইফে, যদি তোকে স্পেসিফিকলি দুইটা তিনটা, একটা তো হয় না, 2-3টা মেমোরি মনে করতে বলি, তুই কি মনে করবি? আরেকবার একটু জিজ্ঞেস। হাউস হাউস লাইফের বেস্ট মেমোরি কি? বেস্ট মেমোরি হ্যাঁ, পুরো হাউস মানে লাইফটাই একটা, তো বেস্ট মেমোরি, মানে সব মিলে যদি যদি বলতে গেলে আসলে 2 থেকে 3টা ঘটনা, মানে অনেক যারা হচ্ছে এখানে আছে আমার অডিয়েন্সের ভিতর অনেকেই আছে যারা ডিআরএমসি তে অ্যাডমিট হইতে চায়। তো ওদের অনেক কিউরিসিটি থাকে হাউস লাইফ নিয়ে, যে আসলে একটা ছেলে আচ্ছা আচ্ছা। হাউসে থাকে কি করতে পারে, একটা হাউসে কি হয়। হ্যাঁ, হাউসের একটা মেমোরি তো হয় না, কয়েকটা মেমোরি থাকতে পারে যে যেগুলো আসলে মনে থাকে। So, এখন তোর মনে আছে কি মেমোরিজ সামহাউ, আচ্ছা যদি শেয়ার করতে চাস? তো বেস্ট মেমোরি মানে আমি আগে যদি বলি যে সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে আমার যে সব বন্ধুরা হয়েছে, সিনিয়র জুনিয়র, তাদের সাথে যে সম্পর্কটা। কারণ আমার আমার নিজের শুধু বোন আছে, আমার ভাই নাই। কিন্তু আমার কাছে না কোনো দিনও এটা মনে হয় নাই যে আমার কোনো বড় ভাই নাই বা আমার কোনো ছোট ভাই নাই। আমার কাছে মনে হচ্ছে আমার তো অনেক ভাই। তো এই প্রথমত এই যে ভ্রাতৃত্বটা যে তৈরি হয়েছে, এটা তো অবশ্যই। আর তাছাড়া বেস্ট মেমোরি বলতে এই যে ফুটবল খেলা, প্রত্যেকদিন বিকালে একসাথে খেলা, তারপরে বিভিন্ন যখন হাউস কম্পিটিশন হয়, স্পোর্টস হয়, কালচার হয়। আমার মনে আছে 2018 সালে আমরা বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই। তো ওই যে আনন্দটা, ওটা তো আমি কোনোদিন আসলে মানে ভুলতে পারবো না। তো ওই যে আনন্দগুলা, তারপরে আমরা সিনিয়র হাউসে টানা 3 বছর নাটক করছি, ওই যে দলীয় নাটক করার যেই একসাথে নাটক করতেছি, অন্য একটা চরিত্রে ঢুকে গেছি, এই যে আনন্দ, এইগুলাই তো আসলে মানে সেরা সেরা মুহূর্ত আর কি। প্রত্যেক বছরই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সেরা সেরা মুহূর্ত। না, এটা এটা আসলে ঠিক, এটা আমিও ফিল করি। আর যদি আমার ডিআরএমসি জার্নি আসলে খুব শর্ট, বাট
আমি আসলে এনজয় করছি জিনিসগুলো। সে যেটাই হোক, আমি হচ্ছে কমেন্ট পড়তেছিলাম, কমেন্টে হচ্ছে তোমার ফজলুলের অনেক বন্ধুই কমেন্ট করতেছে, তারা 9-10 এর মেমোরি গুলাকে রিমেম্বার করতেছে। বেশ ভালো লাগার একটা বিষয়। আইবিএ ক্র্যাক করার আগের লাইফ আর আইবিএ ক্র্যাক করার পরের লাইফ, এই দুইটার মধ্যে কোনো চেঞ্জ দেখা যায় এখন? আচ্ছা, আমার আমার না এটা সবসময় মনে হয় যে মানে আমি আইবিএ চান্স পাইছি আলহামদুলিল্লাহ। জীবন অবশ্য মানে বেটার হবে ইনশাল্লাহ। মানে আমি ইনশাল্লাহ পড়াশোনা করব, নতুন বন্ধু বান্ধব হচ্ছে, হবে আরো, আরো অনেক ইভেন্টস করব ইনশাল্লাহ। কিন্তু আমার না মানে মনের মধ্যে সবসময় ওই একটা ফিলিংস কাজ করে যে জীবন কখনো অত সুন্দর হবে না। লাইফ উইল বি গুড বাট লাইফ উইল নেভার বি দ্যাট গুড। ওই যে আমরা হাউস বয় হিসেবে যে 6, 7, 8 থেকে শুরু করে কলেজের আগ পর্যন্ত ওই সময় আমাদের যে জীবনটা ছিল, কোনো মোবাইল ছিল না, কোনো কিছু ছিল না। আমাদের যদি গান শুনতে ইচ্ছা হইতো না, তাও আমাদের যে বন্ধু গান পারে ওকে ডেকে এনে বলতে হইতো যে একটা একটা গান গা। এই যে ডিভাইস ছাড়া আমরা সবাই একসাথে যে একসাথে ছিলাম, ওই যে আনন্দগুলা, আমার কাছে মনে হয় যে জীবন হয়তো কখনো আর অতটা সুখের হবে না, অত খুশি হবে না। তো এই জায়গা থেকে আমার আইবিএল চান্স পাওয়ার পরে এমনিতে সবসময় তো খুব ভালো লাগে যে আচ্ছা আজকে থেকে আরো 2 মাস আগে বা 1.5 মাস আগেও আমি যেই জিনিসটা আমার কাছে মানে সব ছিল যে যেমনে হোক আমার এই জিনিসটা অ্যাচিভ করতে হবে, ওইটা আজকে আমি অ্যাচিভ করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমি যেই জীবনটা চিন্তা করতাম, যেই জীবনটা আমি লিভ করতে চাই, ওইটা আমি আজকে লিভ করতেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি হঠাৎ হঠাৎ ওই ওই ফিলিংসটা কাজ করে যে আচ্ছা মানে জীবন তো আগে আরো ভালো ছিল, অত ভালো তো কোনোদিন হবে না। আর আরেকটা জিনিস যেটা যে আমরা এতদিন অনেক বন্ধুরা একসাথে ছিলাম, আমার তো আসলে বন্ধুরা পরিবারের মতন হয়ে গেছে। তো এখন এক একজন এক এক ইউনিভার্সিটিতে যাবে। এই যে ধর ধীমান আমি আমরা একসাথে পড়তাম, সামনে হয়তো আমরা একসাথে পড়তে পারবো না, আলাদা আলাদা ইউনিভার্সিটি চলে যেতে হবে। যে তুমি তুমি জাহাঙ্গীরনগরে অষ্টম, তুমি জাহাঙ্গীরনগর চলে যাবে, বা আমার রুমমেট মারুফ ভাই জাহাঙ্গীরনগরে 13তম হয়েছে, মারুফ ভাই চলে যাবে। দেন তাছাড়া বাহানা চলে যেতেছে। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা মেডিকেলে যাইতেছে, বুয়েট যাইতেছে। তো সব, আর তাও তো ঢাকার মধ্যে যারা আছে, কুয়েটে কত মানুষের চান্স হয়েছে, চুয়েটে আজকে কালকে না আজকে রেজাল্ট দিল, চুয়েটে অনেকে চলে যাবে, রুয়েটে চলে যাবে, দেন রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, মানে সবাই তো ছড়ায় যাবে। এই যে যেসব বন্ধুদের সাথে বড় হওয়া, তাদের সাথে তো আর একসাথে থাকা হবে না। এইটা নিয়ে অনেক সময় আসলে খারাপ লাগাটা কাজ করে, শূন্যতা কাজ করে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা দেখি যে আসলে অ্যাডমিশন, মানে একটা কথা প্রচলিত আছে যে অ্যাডমিশন টাইমে আসলে নাস্তিক আসলেও মানে নাস্তিক মানুষ আসলে বিশ্বাসী হয়ে যায়। তা আমার কাছে মনে হয় যে অ্যাডমিশন লাইফে আসলে যে সৃষ্টিকর্তা বা আল্লাহর রহমত, এটা ছাড়া কোনো কিছু সম্ভব না। আহ অনেক একজন হচ্ছে কমেন্ট করতেন যে ভাই কি ডেইলি তাহাজ্জুদ পড়তেন। তো এমন না, মানে অ্যাকচুয়ালি এই যে আল্লাহর প্রতি ভরসা রাখা বা এই স্রষ্টার প্রতি ভরসা রেখে আগায় যাওয়া, এই জিনিসটা তোকে কিভাবে ইন্সপায়ার করতো যে তুই পারবি, এই জিনিসটা তোর মানে কিভাবে আসতো ভিতরে? আচ্ছা, তো এটা আসলে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এটা তো ছোটবেলা থেকে আসলে পরিবার থেকে আমরা শিক্ষা পাই। তবে আমার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি মানে ভূমিকা পালন করছে যে আমি যেহেতু হাউসে ছিলাম, আমার অভিভাবক বলতে একদম কাছের অভিভাবক, যে যার কাছে আমি সবকিছু বলতে পারবো, এমন তো আমার মাও ছিল না, বাবাও ছিল না। তো আমি যখন খুব বড় একটা বিপদে পড়তাম বা আমার কাছে মনে হতো যাচ্ছে এই জায়গা থেকে তো বের হওয়ার কোনো উপায় নাই, আমার তো আসলে বলার মতন একজনই ছিল, আমার আল্লাহ সৃষ্টিকর্তা। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে আমার যাই দরকার, আমি যাই পাই, আমার দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। তো আমি আসলে যত চেষ্টাই করি, আমি যদি স্রষ্টা না দেয় তাহলে তো আমার পক্ষে পাওয়া সম্ভব না। আর আমি ওই যে একটা হাদিস শুনছিলাম যে আমি তো কোট করতে পারবো না, আমি অত জ্ঞানী না, যে উট মানে হাদিসে এরকম ছিল যে উট বেঁধে তাওয়াক্কুল করবো নাকি আল্লাহর উপরে, নাকি উট ছেড়ে। তো উট বেঁধে তাওয়াক্কুল করার কথা বলছে। তো আমি আসলে আমার নিজের জায়গাটা করব, নিজের পক্ষে যা সম্ভব ওই পরিশ্রমটা করব, কিন্তু বাকিটা অবশ্যই স্রষ্টার হাতে, এটা আমার মাথায় ছিল। আর আমি আসলে অ্যাডমিশনের সময় এই জন্য সবসময় ভাবতাম যে আচ্ছা আমার মানে আমি জানতাম যে আমি যে পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ, আমি যদি ওই পরিশ্রম অনুযায়ী রিটার্ন আশা করি তাহলে আমার চান্স কখনো মিস হবে না, আমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আমি শুধু ভয় একটাই পাইতাম যে আমার যদি চান্স না হয় তাহলে এটা হবে আল্লাহর কাছ থেকে একটা পরীক্ষা, যে আমি এত চেষ্টা করার পরও আমি যখন পাইলাম না, তারপর আমি ঠিক পথে থাকি কিনা। আর আমার কাছে এটাই ভয় লাগতো, জ্বালা এত বড় পরীক্ষা আমার আসবে কিনা, এত বড় পরীক্ষা আমি নিতে পারবো কিনা, এটাই। তো আর অবশ্যই সবশেষে স্রষ্টার প্রতি যতটুকু বিশ্বাস, অবশ্যই আমরা তো অনেক পাপ করি, আল্লাহ মাফ করুক। তো ওই যে বিশ্বাসটা, বিশ্বাস দেওয়ার মালিকও তো আল্লাহ আলহামদুলিল্লাহ। আহ অনেকে হচ্ছে তোকে দেখে ইন্সপায়ার্ড, এটা খুবই ভালো লাগার বিষয় যে অনেকের হয়তো কোনোদিন ড্রিমেই ছিল না আইবিএ, যে ও আইবিএ পড়তে চায় বা ই করতে চায়। তো ওরা হচ্ছে দেখা যায় অনেকে এখন ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ওরা জাস্ট তোকে দেখে ড্রিম করা শুরু করছে। তো ওদের স্টার্টিং কেমন হতে পারে, ওদের স্টার্টিং নিয়ে কি পরামর্শ দিবি যে ওরা কিভাবে স্টার্ট করতে পারে?
আচ্ছা, হ্যাঁ, এই এই যে এটা অনেক মানে ভালো একটা পয়েন্ট, এবং এটার কারণে না আমি মাঝে মধ্যে মানে আমার রাতে এটা ভাবতে ভাবতে ঘুম হয় না যে মানে আমাকে যারা দেখছে সামনে থেকে, আমার 1 বছর বা 2 বছর জুনিয়ররা, আমি তো কখনো খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। তো ওই জায়গা থেকে আমার কাছে আমি আলহামদুলিল্লাহ একটা বাংলাদেশের একটা টপ ইনস্টিটিউশনে পরীক্ষায় আমি পঞ্চম হয়ে যাবো, এটা তো অনেকে চিন্তাও করে না, কখনো চিন্তা করার কথাও না। সেই জায়গা থেকে যখন অনেকে দেখছে যে আচ্ছা পরিশ্রম করার পরে ভাইয়ের হয়ে গেছে, তখন অনেকে ভাবছে যে আচ্ছা তাহলে আমারও হয়ে যাবে। আমি অবশ্যই চাই যে আমাকে দেখে আমার জুনিয়ররা এইভাবে ইন্সপায়ার হোক যে আচ্ছা আমি আমার এতদিন পড়াশোনার যে অবস্থায় হোক, আমি যদি এখনো চেষ্টা করি পড়াশোনা করার, আমি যদি পরিশ্রম করি, তাহলে আমার মানে পরিবর্তন আনা সম্ভব। আমার এখন আমি যে এখন যেভাবে চলতেছি এভাবে করলে আমার যে রেজাল্ট আসবে তার চেয়ে বেটার রেজাল্ট আনা সম্ভব। আমি চাই যে মানুষ এই বিশ্বাসটা রাখুক এবং পড়াশোনার প্রতি সিনসিয়ার হোক বা জীবন নিয়ে সিনসিয়ার হোক। আবার আমার এই ভয়টাও আসে যে কেউ কি এইভাবে ইন্সপায়ার হয়ে যায় কিনা যে আচ্ছা ভাইয়ের আইবিএ হয়ে গেছে তার মানে আমার আইবিএ হবে, আমার আইবিএ প্রিপারেশনে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমার একটা ভয় কাজ করে যে আচ্ছা আমার কেউ যদি আমাকে দেখে ইন্সপায়ার হয় হয়ে আইবিএ প্রিপারেশন নেয়, যার জন্য আসলে আইবিএ না, তারপরে যখন তার হবে না, তার না হইলে ওই দায়টা তো আসলে আমার উপর আসে। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একজন মানুষ মানে যে চিন্তা করতেছে, আমি চাই যে আমার জুনিয়ররা এটা ইন্সপায়ার হোক যে আচ্ছা আমরা চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি। কিন্তু আইবিএ কি না এই জিনিসটা নিয়ে আসলে সবার ডিফিনিট হয়ে যাওয়া উচিত কিনা, উচিত না। যার যে দিকে চান্স ভালো তার সেদিকে যাওয়া উচিত। এবং কারো যদি মনে হয় যে আচ্ছা আইবিএ নিয়ে একটু রিসার্চ করি, তাহলে তার আমি আমি আমার সাজেশন যেটা সবসময় থাকে যে যে কোনো একটা মক পরীক্ষা দেওয়া, একটা মডেল টেস্ট টাইপ পরীক্ষা দেওয়া। এরকম পরীক্ষা বিভিন্ন কোচিং এর পেজে থাকে, বিভিন্ন বইয়ে পাওয়া যাবে বা অনলাইনে সার্চ করলে পিডিএফ পাওয়া যাবে। একটা মক টেস্ট, একটা ফুল লেন্থ পরীক্ষা 1.5 ঘন্টা আমি টাইম ধরে দিলাম। তারপর আমি দেখলাম যে আচ্ছা আমি আমার অবস্থা কিরকম। মানে আমি কাউকে বলতেছি না যে শুরুতেই আমার ভালো রেজাল্ট আসবে, খারাপ আসবে, কিন্তু তাও দেখা যায় আমার আসলে অবস্থানটা কিরকম। এখন যদি এমন হয় যে আমি প্রশ্ন পড়ে বুঝতেছি না, তাইলে তো আসলে হয়তো আমার 2 বার চিন্তা করা উচিত যে আমার আইবিএ প্রিপারেশন নেওয়া উচিত কিনা। বা যদি এমন হয় যে আমি একটা ম্যাথ আমি হচ্ছে 6-7 থাকতে বা 8 থাকতে 9 থাকতে আমি কখনো ম্যাথ পড়ি না, আমি ম্যাথ সবসময় পিছনের জন্য একটা দেখে দেখে করছি, আমি কখনো ম্যাথে ভালো ছিলাম না, তাইলে একটা বড় পিতা পুত্রের ম্যাথ বা একটা বড় হচ্ছে কাজের ম্যাথ একটা মানুষ একটা এমসিকিউর মধ্যে করে ফেলবে। এটা এই স্কিলটা তো আসলে মানে পুরা এতদিন ধরে ম্যাথ কিভাবে করছে ওটার উপর ডিপেন্ড করে, 3 মাসে বিল্ড করা সম্ভব না। তো কারো যদি এই অবস্থা হয় তার প্রিপারেশন নেওয়া উচিত না। তো একটা মানুষের এই দিকে আসলে চিন্তা করা উচিত যে আমি কি আসলে মানে প্রিপারেশন নিলেও পারবো কিনা। আর পরীক্ষা দেওয়ার পরে একটু নিজের দেখা উচিত যে আচ্ছা আমি কোন কোন বিষয়ে উইক, দেন যে বিষয়ে উইক ইউটিউব দেখে হোক বা কোনো বই পড়ে হোক ওটাতে ইমপ্রুভ করার চেষ্টা করা 1 সপ্তাহ বা 10 দিন টাইম নিয়ে। তারপর আরেকটা পরীক্ষা দেওয়া যে আমি ইমপ্রুভ করতে পারতেছি কিনা। যদি একটা মানুষের এমন হয় যে আচ্ছা আমি আগেও প্রথম পরীক্ষা দিয়েও পারতেছিলাম না, আমি তারপরে একটু ইমপ্রুভ করার চেষ্টা করলাম, আমার ইমপ্রুভ হইতেছে না, তাইলে হয়তো তার আরেকবার চিন্তা করা উচিত যে আচ্ছা আমার জন্য কি এই লাইন ভালো কিনা। আর আরেকটা জিনিস যেটা আইবিএ পরীক্ষায় যেহেতু 3টা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে পাস করতে হয়, তারপরে রাইটিং আবার পাস করতে হয়, তো এই জন্য আপসেট হওয়ার চান্সটা অনেক বেশি। কারণ এমন হইতেই পারে যে ধরো টোটাল যারা অনেক ভালো প্রিপারেশন নেয় তাদের টোটাল মার্কে কখনো মিস হওয়ার কথা না, কিন্তু একটা সাবজেক্টে একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে ধরো যে ইংলিশে ভালো করছে, অ্যানালিটিক্যাল ভালো করছে, কিন্তু ম্যাথে হয়তো 0.5 এর জন্য 5 বারটা ছুটে গেছে। তো এই জিনিসটা খুব হয় এবং যার কারণে আইবিএ তে প্রত্যেক বছর অনেক বেশি আপসেট হয়, যাদের চান্স হওয়ার কথা তাদের হয় না। আমার অনেক বন্ধুর হয়েছে এবং যেটা আমার প্রায় আর কি আমি এটা নিয়ে ভাবতে ভাবতে অনেক স্যাড হয়ে যাই। তো এটা আসলে মাথায় রাখা উচিত যে আইবিএ তে আসলে অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো আইবিএ এর কাছাকাছি যেগুলো আছে ধরো যে জাহাঙ্গীরনগর আইবিএ বা বিউপি এরা এখন অনেক ভালো করতেছে। বিউপি তে অনেক সিনিয়ররা, আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা অনেক পটেনশিয়াল আলা, অনেক সিনিয়র আছে যারা বেরো অনেক ভালো করতেছেন। সিইউসি ইউনিট আছে। তো এই ব্যাকআপ অপশন গুলো চিন্তা করে আসা উচিত। আচ্ছা আমার যদি না হয় আইবিএ তে না হয়, দেন এই যে ব্যাকআপ অপশন গুলো আছে এগুলোকে আমার ফ্যামিলি মানবে কিনা বা এগুলোকে আমি পড়তে চাই কিনা। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন ইঞ্জিনিয়ারিং আর আইবিএ এর মধ্যে চুজ করছি তখন আমি কখনোই চিন্তা করিনি যে আমার ফার্স্ট চয়েস হয়ে যাবে। আমি চিন্তা করছি যে যদি আমি ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে চান্স না পাই, দেন আমার সেকেন্ড চয়েস কি সিগের ওয়েট। আর যদি আমি আইবিএ তে চান্স না পাই আমার সেকেন্ড চয়েস কি মোস্ট প্রবাবলি জাহাঙ্গীরনগর আইবিএ বা বিউপি। তো আমি আসলে কোনটার সেকেন্ড চয়েসে পড়তে রাজি, এইভাবে আর কি আমি চিন্তা করছি। তো আমার মনে হয় যে জুনিয়রদের নিজেকে আসলে অ্যাসেস করা উচিত যে আমার দ্বারা হবে কিনা। তার মানে আমরা 3টা জিনিস পাইলাম মোটা দাগে, যে এক হচ্ছে আমি পারবো কিনা বা আমার মানে আমার অ্যাবিলিটি আছে কিনা এটা দেখা। 2 নাম্বার হচ্ছে আমার পারিপার্শ্বিকতা ভাবতে হবে। 3 নাম্বার হচ্ছে মানে আমি এটা করলে আমার ক্যারিয়ার চিন্তাটা করতে হবে। হ্যাঁ, এই 3টা এক্স্যাক্টলি জিনিস এক্স্যাক্টলি। মিলিয়ে একজনের ডিসিশন নেওয়া উচিত। হ্যাঁ, আমরা হচ্ছে বেসিক্যালি এখন ডিবেটিং করছি অনেক লাইফে, বাট আমরা আসলে খুব বেশি ডিবেটিংও করি না। হ্যাঁ, আমরা হয়তো
6-7টা বা আমরা 8-9টার ফেস্ট করছি, এর চেয়ে বেশি আমরা ফেস্ট কখনো করি না। তো এটা থেকে আমাদের হিউজ একটা কানেকশন হয়েছে, হয়েছে। এইটা কি তোকে কোনোভাবে হেল্প করছে? অ্যাকচুয়ালি ডিবেটিং কি একটা মানুষকে হেল্প করতে পারে লাইফে? আমরা যেটা মনে বিতর্ক, করি, অনেকে মনে করে, এটা তোকে কতটা হেল্প করছে আচ্ছা টোটাল লাইফের কথা? বিতর্ক আমাকে কতখানি হেল্প করছে এটা বলবো? হ্যাঁ, বলি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো দুইটা জিনিস, একটা বলি যে আমার মানে পরীক্ষার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে, আর দুইটা হচ্ছে কানেকশনস এর ক্ষেত্রে। প্রথম যেটা যে স্কিলটা, ধর যে আমি তো স্পিচ দিতাম হচ্ছে নরমালি সেকেন্ড স্পিকার, হ্যাঁ। তো আমার হচ্ছে খুব তাড়াতাড়ি রিপ্লাই ভাবা লাগতো যে আচ্ছা ওই আর্গুমেন্টটা দিতেছে, এটা রিপ্লাই আমার কি হওয়া উচিত। এটার কারণে হয়তো আমার ব্রেন ফাস্ট করতে ইমপ্রুভ করছে, এটা অবশ্যই আমার হেল্প করছে যে আমার তাড়াতাড়ি চিন্তা করতে। দ্বিতীয় যেটা যে একটা ডিবেটে আমার একটা মোশন অ্যাপ্রোচ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এই যে মোশন অ্যাপ্রোচ করতে করতে বা কেস সাজাতে সাজাতে আমার না একটা মানে অ্যানালাইসিস ইয়ার হয়ে গেছে, যার কারণে আমি এটাকে হয়তো আমার ক্রিটিক্যাল রিজনিং এ, আইবিএ তে ক্রিটিক্যাল রিজনিং আসে, ক্রিটিক্যাল রিজনিং এ, অথবা যখন আমি একটা রিটেন পার্ট লিখছি, যেমন আমাদের একটা রিটেন পার্ট ছিল যে আমাদের আসলে যে মানে এই গ্র্যান্ড ড্রিমস এতটা ডুবে যাওয়া উচিত না যে আমরা প্রেজেন্টের অপরচুনিটি গুলো লুজ করে ফেলি। তো এই এই জিনিসগুলো অ্যানালাইজ করতে হয়তো আমাকে সাহায্য করছে বিতর্ক, এটা হচ্ছে আমার স্কিলের দিক দিয়ে। আর যদি আমি বলি যে কানেকশন দিক দিয়ে, ধরে যে আমি তোর মতন একটা ফ্রেন্ড পাইছি, হ্যাঁ। তো এই জায়গায় আমার কি লাভ হয়েছে, যখন আমি দেখলাম যে আচ্ছা তুই পড়াশোনা করতেছস, তুই হচ্ছে মানে আর্টস এর লাইনে টপ করে ফেলবি, তো তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো বন্ধু বান্ধবের লেভেলে থাকতে হলে আমারও নিজের পুশ করা উচিত। বা যেটা হয়তো তোরও করছে যে আচ্ছা ঠিক আছে শুভ্র হয়তো আইবিএর এর দিকে ভালো করতেছে এই লাইনে, তো আমার হয়তো আমার লাইনে বেটার করা উচিত। কারণ মানে ওই যে বারটা ভেঙে যায়, হ্যাঁ। ধর যে আমি যেসব ফ্রেন্ড আমার তারা যদি মানে পড়াশোনা না করে বা তারা যদি স্কিল ডেভেলপ না করে, তাহলে আমার মনে হয় যাচ্ছে আমি তো অল্প করেই অনেক আগে আছি। আর যদি মানে বন্ধুরা ভালো করতে থাকে তখন মনে হয় যাচ্ছে আমারও হচ্ছে ওদের মতন যাইতে হবে। তো ওই জায়গা থেকে দেখা গেছে যে আমার ডিবেটের যেসব সিনিয়ররা ছিল, আমি তো বললাম যে আমি প্রথম যেই ভাইরে দেখছি আইবিএ তে উনি আমার ডিবেট ক্লাবের সিনিয়র ছিল, এবং পরবর্তীতে আমি যাদেরকে দেখছি বিউপিতে বা আইবিএ তে যেতে আমার ডিবেট ক্লাবের সিনিয়র ছিল। তো এই জায়গা থেকে আমার এমনও তো ওই অয়ন ভাই আছে আইবিএ তে, অয়ন ভাই কারেন্টলি পড়তেছে, অয়ন ভাই আরডিএস এর প্রেসিডেন্ট ছিলেন। তো এই যে ইন্সপায়ার হয়েছি আমি, এবং আমার যেসব বন্ধুরা ছিল বিতর্ক করতে যা হয়েছে তারাও সবাই ভালো ছিল, এবং অনেক জুনিয়র আছে আমার বিতর্ক সার্কিটের যারা এখন হচ্ছে আমার সাথে নিয়মিত কন্ট্যাক্ট করতেছে যে ভাই কিভাবে আইবি প্রিপারেশন নিব। তো হয়তো ওরা আমাকে দেখে ইন্সপায়ার হয় বা আমার কাছ থেকে গাইডলাইন পাবে, এই সার্কিটটা একভাবে হেল্প করছে, আর বিতর্কে স্পোর্টটা অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপ করতে হেল্প করছে। ওকে, অলরেডি 680 জন হচ্ছে আমাদের লাইভটা দেখছেন। আমি হচ্ছে আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, এন্ড যে কোনো কোশ্চেন আপনারা আস্ক করতে পারেন। আহ, আমাদের একটা খুব মজার ব্যাপার আমি শেয়ার করি যে জেনারেলি শুভ্র কোনোদিন, আমরা ডিপি ডিবেট করতাম বেসিক্যালি, ও ওর পজিশন চেঞ্জ করতো না। ও হইলে হচ্ছে যদি ক্লোজিং হাউসে পড়তো তাহলে ও ফার্স্টে যাইতো, আর হচ্ছে ওপেনিং হাউসে থাকলে ও সবসময় সেকেন্ডে যাইতো। তো এই জায়গা থেকে আমারে বলির পাঠাটা বানাইতো, প্রথমে পাঠাইতো একেবারে প্রথমটায়, আর শেষে হইলো একবার হুইপিং এজ, মানে যাতে আমার স্পিক্সও না উঠে, মানে আমার স্পিক্স কিন্তু আসলে উঠতো না। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে, আমি জীবনে এই জিনিসটা শেয়ার করি, তুই যদি লাইভটা দেখো কষ্ট পাইস না। ডিএসসিডিসি তে আমাদের একটা ছিল যে ফারহান সাদিক আর শুভ্র ওরা ডিবেট করতে যাবে, তো আমি একেবারে জোর করে ফারহান সাদিকরা যাইতে দেয় নাই ওই ফেস্টে। তো ওই ফেস্টের মধ্যে দেখা গেল যে শুভ্র আসলে স্পিকার ব্রেক করলো না, স্পিকার ব্রেক করলাম আমি। তো আমার কাছে এটা নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে জীবনে আমাদের সামনে যদি একটা চ্যালেঞ্জ থাকে যে আমি ওরে বাদ দিয়ে আসছি, হ্যাঁ, বা ওরে বাদ দিয়ে আমার উঠতে হবে, তাইলে কিন্তু আমরা অনেক বেশি আগাইতে পারি। তার মানে জীবনে অনেক কম্পিটিটিভ হইতে হবে। হ্যাঁ, এটা হঠাৎ করে মনে হলো ডিবেটের কথা থেকে যে এই জিনিসটা আমার ইসে আসছে। সো ডিবেট অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওইসব জায়গা থেকে কানেকশন বা অনেক হেল্প করছে। আমরা একটু লাইফে আসি অ্যাকচুয়ালি। এই যে টোটাল একটা জার্নি জুড়ে অনেক নির্ঘুম রাত, যারা মেডিকেল প্রথম হয়, ইঞ্জিনিয়ারিং প্রথম হয়, সাধারণত একটা জনশ্রুতি থাকে এরা 18 ঘন্টা পড়ছে, এরা হচ্ছে 20 ঘন্টা পড়ছে, 24 ঘন্টা পড়ছে। তুই কয় ঘন্টা পড়ছস? আচ্ছা আমি এটা বললে আসলে মানে আমার ওই যে একটা আছে না যে আচ্ছা আইবিএতে ফিরতেছে ওই অরাটা চলে যাবে। আমি আসলে অত অত পড়া লাগে নাই। আমি দিনে যদি অ্যাভারেজ করি তাইলে হয়তো 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা হয়েছে। আর আইবিএস ফিয়ারে কিন্তু এটাই অনেক, মানে আইবিএ অ্যাডমিশনের জন্য যতখানি পড়া লাগে এই 6 থেকে 8 ঘন্টা এটা হিউজ, এত পড়া লাগে না আসলে, এত এত কেউ পড়ে না। তো আমি এতখানি পড়ছি আর কি। আর ওই লাস্টের দিকে তো 10 ঘন্টার মতন হয়ে যেত
পড়াশোনা দিতে, মানে আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি পড়াশোনা করছি এরকম 6 থেকে 8 ঘন্টা। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি মেনশন করবো যে আমি অন্য কিছু করি নাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। মানে ধরছি আমি 6 ঘন্টা বা 4 ঘন্টা পড়তেছি একদিনে, তো আমি শুরু থেকে যেটা করতাম যে পড়তেছি, তারপর আমি হচ্ছে পেজ খেলতাম। হ্যাঁ, আমার মোবাইল পেজ ছিল, আমি পেজ খেলতাম সারাদিন। তখন আমি দেখলাম যে আচ্ছা আমার ফোকাসটা শিফট হয়ে যেতেছে, তো আমি পেজ ডিলিট করে দিলাম। এমন না যে আমি যে টাইমটাতে পেজ খেলতাম ওই টাইমটাতে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা আমি করতেছি না, কিন্তু আমার মাথায় সবসময় আছে যে আচ্ছা আমি একটা আইবি অ্যাসপিরেন্ট, আমি আইবির জন্য পড়তেছি। আমি মানে অন্য কোনো জায়গায় আমার ফোকাস শিফট হয়ে যেতে নেই। ধর যে আমি হয়তো দিনে 6 ঘন্টা পড়তেছি, কিন্তু দিনে যে বাকি 18 ঘন্টা আছে ওই সময়ও আমি আমার মাথায় আইবিই আছে। তো ধর আমি খাইতে বসছি, আমি যখন খাইতে বসতাম রাতে, তখন আমি তো লগ্ন ভাইয়ের একটা ভিডিও ছেড়ে বসতাম। হ্যাঁ, লগ্ন ভাই মানে ইউটিউবে ভিডিও বানায়, আইবি রিলেটেড কিছু ভিডিও আছে ম্যাক্সিমামই, বা তানভীর তৌহিদ আলভিয়ার ভিডিও আছে। তো তাদের ভিডিও আমি দেখতে দেখতে খাইতাম। তো খাইতে খাইতে আমার মাথায় না ওগুলো ইনপুট হইতেছে, আমি মাথায় চিন্তা করতেছি কিছু না কিছু। তো যারা এমন মানে এক্সপেরিয়েন্স আছে আমি তাদের এই জিনিসটা রেকমেন্ড করবো যে আচ্ছা চাইলে এটা করা যেতে পারে, যে ইউটিউবে আমি যে কন্টেন্ট গুলো কনজিউম করতেছি বা ফেসবুকে যে কন্টেন্ট গুলো কনজিউম করতেছি ওগুলা যাতে আমার অ্যাডমিশন রিলেটেড হইলে হয়তো মানে মাথায় জিনিসটা ঢুকে যাবে। বিউ ইউনিটের যারা তাদের দিমান ভাইয়ের ইউটিউব ভিডিও গুলো ছাড়তে ছাড়তে পড়াশোনা করা যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা দিমান তুমি মেনশন করছো যে কম্পিটিটিভ মাইন্ডসেটটা, আমার না এই জিনিসটা হচ্ছে যে কম্পিটিশন করতে করতে আমিও নিজে খুব কম্পিটিটিভ পারসন। তো আমি হচ্ছে মকে দেখতাম যে আচ্ছা মকে আমার রেজাল্ট ভালো করতে হবে, মক টেস্ট গুলো দিয়ে আমার কিন্তু ওই কম্পিটিটিভ হইতে হইতেই দেখা গেছে যে আমরা ম্যাগনাস একাডেমিতে মক টেস্ট দিতাম। তো ওই জায়গায় শুরুতে টপ করতো আমার বন্ধু মেহরাব, ইতাকাফ, ওরা ডিজিটাল কোচে টপ করতো, নায়েফ, তারপরে হচ্ছে আমার বন্ধু আলভি, ওরা। তো আমি হচ্ছে তখন ওদের সাথে কম্পিটিটিভ মাইন্ডসেট থেকে ওদের সাথে যাই বন্ধু হয়েছি। পরবর্তীতে আমরা কিন্তু একসাথে ঠিকই আছি আইবিএতে। তো ওই যে কম্পিটিশন নিজেদের মধ্যে করতে করতে আমরা একজন আরেকজনকে ইমপ্রুভ করতে সাহায্য করছি। আর আমার মাথা না ওই কম্পিটিশন করতে করতে মাথায় এই জিনিসটা ছিল যে আমি যখন এক্সাম দিতে ঢুকতাম না, তখন আমার কাছে মনে হতো যে আমি একটা গেম খেলতে যাইতেছি, একটা ম্যাচ খেলতে যাইতেছি, আমি ম্যাচ পুরো রেডি। হ্যাঁ, আমি হাত পায়ে মানে ওয়ার্ম আপ করতে করতে ঢুকতাম। আর আমার কাছে মনে হতো যে আমার যেই মেন্টর তাথির ভাই আমি পীরের মতন ফলো করতাম আর কি। তাথির ভাই আমার যা করতে বলতো তাই করতাম। তো আমার কাছে মনে হতো তাথির ভাই হচ্ছে ডাগ আউটে দাঁড়ায় আছে, আমার জন্য আমার বলছে যেটা এমনি করে এটা অমনে করে, তাথির ভাই হচ্ছে আমার কোচ। তো পুরো জিনিসটা আমার কাছে একটা মানে গেমের মতন, একটা খেলার মতন, কম্পিটিশনের মতন হয়ে গেছিল। আমাদের প্রিয় রাসেল স্যার হচ্ছে আমাদের কমেন্ট করেছে, অভিনন্দন স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনার প্রতি কৃতজ্ঞতা এটা অন্তত আমার জায়গা থেকে আমি কখনো শেষ করতে পারবো না, কারণ ক্লাসে একজন শিক্ষক হিসেবে যেমন আপনাকে পেয়েছি, তেমনি আমি হচ্ছে আমার হাউস মাস্টার হিসেবে আপনাকে পাইছি। আর ডিআরএমসির একটা ছেলে জানে যে একটা হাউস মাস্টার আসলে কতটা আপন করে রাখে তার হাউসের ছেলেদেরকে। তো আপনার কাছ থেকে আমরা এই যে যেটা আমরা অ্যাচিভ করছি স্যার, এটা আসলে কখনোই ভুলার না। আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আপনি, এবং আপনার জন্য স্যার অনেক অনেক দোয়া করি। আহ আমাদের স্যার দোয়া রাখবেন আর কি। আমরা হচ্ছে নেক্সটে যাই। না, আমাদের এখানে হচ্ছে বা কমেন্ট করছে সাইফ কমেন্ট করছে যে ফেব্রুয়ারি মাসে আসলে আমাদেরকে মিস করতে সাইফ, কারণ কালকে 21শে ফেব্রুয়ারি, কালকে হয়তো কালচারাল ট্রফি নিয়ে কোনো একটা হাউস তারা উদযাপন করবে। সেখান থেকে হয়তো আমাদেরকে কেউ মিস করে বা আমরাও মিস করি আসলে। অবশ্যই অবশ্যই, মানে ফেব্রুয়ারি মাসের ওই যে মানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার যে মানে ইয়াটা ছিল, যে উৎসব মুখর পরিবেশ, ওটা তো অবশ্যই অনেক বেশি মিস করি এখন ফেব্রুয়ারিতে। মানে আমার কাছে এখনো আমি প্রায় হচ্ছে কালচারাল উইকের আমার ছবিগুলো দেখি, আর তখন আমার কাছে মনে হয় যে আহ মানে কি লাইফ ছিল। হ্যাঁ, দেখি কালকে যাওয়া উচিত একবার কলেজে সকালবেলা। হ্যাঁ, কালকে যাওয়া উচিত, আমারও মনে হয়েছে। চলো যাই, কিন্তু তুমি যে কি করবা? জিতছে তো লালন। এটা 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 দুঃখজনক, কিন্তু এই যে রাখাল দাদার হাউস, হ্যাঁ তোমার হাউস, আমার বড় ভাই, আরো অনেক বড় ভাই, অনেক ছোট ভাই, অনেক বন্ধুদের হাউস, যাবো। আর কি, দুঃখ তো থাকেই। আচ্ছা, টোটাল জার্নিতে কি তোর চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে কোনো, মানে যে কোনো টাইপের চ্যালেঞ্জ? আচ্ছা, তো চ্যালেঞ্জের মধ্যে প্রথমত বলতে গেলে যে আমি যেহেতু সারা জীবন পড়াশোনা করা ছাত্র ছিলাম, আমি টেবিলে যে 6 ঘন্টা বলছি, যে ধর মানে আমি 6 থেকে 8 ঘন্টা যে পড়ছি, এইটাই আমার কাছে অনেক ছিল। মানে আমি আমার ফোকাস ম্যানেজ করতে অনেক বেশি আমার ঝামেলা হয়েছে। আমি টানা টেবিলে বসে থাকতে অনেক সমস্যা হতো, এটা একটা চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা অ্যাডমিশনে শুধুমাত্র আমি না, আমার মনে হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটই এটা ফিল করে, যে কি হবে হবে কি না, এই যে একটা আনসার্টেনিটি। আমরা যখন রেসিডেন্সিয়ালে ছিলাম তখন এইচএসসি তে এই জিনিসটা হয় না, কারণ রেজাল্ট যাই আসুক আমি তো দিন শেষে রেসিডেন্সিয়ালের ছাত্র। বা ফেল করার বা হয়তো সিটি পরীক্ষা বা টার্ম পরীক্ষায় আমি যদি মানে ফেল করি, বাবা মা ডাকবে, একটু সমস্যা হবে, কিন্তু ওই যে দিন শেষে আমি রেসিডেন্সিয়ালের ছাত্র।
কিন্তু অ্যাডমিশন সিজনে কি কোনো আসলে একটা পরিচয় থাকে না, একটা পরিচয়ের জন্য লড়াই। তো তখন আসলে মনে হয় যে কি হবে আসলে, মানে অনেক অনেক বেশি সেলফ ডাউট হয় যে আমি কি পারবো কিনা, আমার দ্বারা কি হবে কিনা, আমার কপালে আছে কিনা, বাকিরা তো অনেক ভালো, এই যে অনেক রকম চিন্তা, এই জিনিসটা আমি অনেক চ্যালেঞ্জ ফেস করছি। এবং এই জায়গায় আমি অবশ্যই আমার তাঁতির ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমি সবসময় তাঁতির ভাইয়ের কাছে আমি পড়তাম, হ্যাঁ জাস্ট মানে আমার টিচার, আমি যাইতাম পড়তাম শেষ, কিন্তু আমি ওরা রাত 3টার সময় মেসেজ দিয়ে বলতাম যে ভাই আমার এমন ফিল হইতেছে, এমন ফিল হইতেছে। তো ভাই আমাকে ওই সময় ইয়ে করতো, বা আমার অনেক বন্ধুরা আছে যাদেরকে আমি বলতাম যে আচ্ছা এমন হইতেছে এমন হইতেছে এইটা। তো ওই জায়গায় এই বন্ধুরা বা আমার তাঁতির ভাই বা আরো সিনিয়ররা, হ্যাঁ তারা আমাকে হচ্ছে এই জায়গা থেকে সার্ভাইভ করতে হেল্প করছে। আর আরেকটা চ্যালেঞ্জ যদি আমি বলি, যে এই যে অনেক কিছু মিস আউট করা, ধর যে আমরা অ্যাডমিশন সিজন শুরু হয় তখন হচ্ছে ওই যে জিডিসি টুর্নামেন্ট হলো, আনাফ আবিদ আর মাহিন আনাফ খান ছিল মনে হয়, ওরা ফাইনালে গেল। আমার ইচ্ছা ছিল ফাইনাল দেখতে যেমন যেতে পারিনি, আমার পড়াশোনা ছিল, কতগুলো ফেস ছিল মাঝখানে, আমি যেতে পারিনি, আমার পড়াশোনা ছিল। আমার ফুপির বিয়ে ছিল, বিউপির পরীক্ষা যেদিন ছিল তার ওই দিন ছিল আমার ফুপির বিয়ে, আর তার আগের দিন ছিল হলুদ, আমি হলুদে যাইতে পারিনি। তো এই যে আস্তে আস্তে জিনিসগুলো মিস আউট করা, যেমন অনেক বন্ধুদের সাথে, ধর আমার বেস্ট ফ্রেন্ড মাহফুজের সাথে আমি 8 বছর এক রুমে থাকছি, পুরো অ্যাডমিশন সিজনে তো 1-2 দিন দেখা হয়েছে, বা তোর সাথে বা আহানাফের সাথে, আমার কারোর সাথে তেমন দেখা হয় নাই। তো এই যে আস্তে আস্তে এই এই যে সবকিছু থেকে দূরে থাকা, এত কিছু মিস আউট করা, এই জিনিসটা মানসিক ভাবে ফেস করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। অলরেডি আমাদের লাইভটি হচ্ছে 858 জন দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আহ, আমার এই চ্যালেঞ্জিং ফেজের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বোধহয় যে প্রথমটা, যে মানে যেটা মনে হয়েছে যে আমার আসলে কোনো পরিচয় নাই, আমি যে একটা কলেজ স্টুডেন্ট, হ্যাঁ। না আমি একটা আচ্ছা, আপনারা যারা কমেন্ট করতেছেন কাইন্ডলি আরডিএস এর ইন্টারনাল যে কোনো রিক্রুটমেন্ট নিয়ে কাইন্ডলি কমেন্ট করেন না, আপনারা অন্য কমেন্ট করেন। হ্যাঁ, এখানে একজন কমেন্ট করতেছে ভাই আরডিএস মেম্বার রিক্রুটমেন্ট, ভাই এটা নিয়ে কেন কমেন্ট করতেছেন ভাই, আজব। আচ্ছা আমরা কিন্তু এখন আর আরডিএস এর প্রেসিডেন্ট জিএস নাই, আমরা মানে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি ভাই, আমি অফিসিয়ালি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি কলেজের ক্লাবের প্যানেলে নাই তো। আহ আমাদের আসলে এখন অফিসিয়ালি কোনো দায়িত্ব নাই, এটা এখন কলেজের হাতে ভাই, এখন এটা নিয়ে আমাদের কমেন্ট করে বা আমাদের বইলা কোনো লাভ নাই। হ্যাঁ। আহ, আচ্ছা, যেটা করতেছিলাম যে আসলে এই যে একজনের কথা তুই মেনশন করলি, আমার মনে হয়েছে অ্যাডমিশন পিরিয়ডে একটা মেন্টরের খুব বেশি দরকার। এখন কোচিং হচ্ছে অনেক বেশি বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, পোলাপান আসলে অ্যাডমিশন শুরুর আগে জিজ্ঞেস করে ভাই কোন কোচিং এ যাবো। তোর কাছে কি মনে হয় আসলে আইবি এর জন্য কি কোনো কোচিং বা ওরকম কোনো কন্টিনিউ গাইডলাইন দরকার? ওটা তো অবশ্যই দরকার, মানে আমার কাছে যেটা মনে হয়, কিন্তু ওই ওই আইবিএফ ইয়াটা কি এরকম না যে ধর আমি এই কোশ্চেন ব্যাংকটা শেষ করলেই হয়তো আমার হয়ে যাবে, বা আমি এই পার্টিকুলার রিসোর্সেস শেষ করলে আমার হয়ে যাবে। এটা মানে এমন আইবি তেমন অনেকে আছে, ধর আমার ফ্রেন্ড রিয়াসাত কোনো প্রিপারেশনই নেয় নাই, হয়ে গেছে আইবিএ তে। আবার আমার মতন পোলাপান আছে যে হয়তো 2-3 বছর ধরে আইবিএ চিন্তা করছে। তো এই জিনিসটা আসলে কোনো রিসোর্সের উপর ডিপেন্ড করে না, একদম কিছু না পড়া অনেকের হয়ে যায়। আমার কাছে মানে মনে হয় যে আইবিএ প্রিপারেশনটা অনেক বেশি হচ্ছে স্কিল বেসড, হ্যাঁ যে আমি ম্যাথ কে কতটা পারতেছি, ইংলিশ কতটা পারতেছি, অ্যানালিটিক্যাল কতটা পারতেছি। তো আগানো উচিত হচ্ছে যে আমি মক টেস্ট গুলোতে কেমন করতেছি, আমি এক্সামে কেমন করতেছি, এক্সাম পারফরমেন্স আমার ভালো হচ্ছে কি হচ্ছে না, রিসোর্সেস এর দিকে কম তাকায় আমার নিজের এক্সাম পারফরমেন্সের দিকে তাকানো উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। আর কোচিং এর ক্ষেত্রে তো হ্যাঁ মানে গাইডলাইন তো অবশ্যই দরকার, এবং সেজন্য হচ্ছে মানে কোন মানে এস্টাবলিশ ইনস্টিটিউটের কাছে কোচিং করে অনেকে, অনেকে হচ্ছে বাসায় টিচার রেখে পড়াশোনা করে, অনেকে অনলাইনে কোনো সিনিয়রের কাছে পড়ে, অনেকে কারো অফলাইন ব্যাচে পড়ে। তো এটা যার সাথে যা সুটেবল হয়। তবে আমার কাছে যেটা মনে হয় যে চুজ করার সময় যে আমি কে হচ্ছে আমার মেন্টর হবে, আমি কার গাইডলাইন ফলো করব, সেক্ষেত্রে দেখা যায় আমারটা আসলে কার সাথে যাচ্ছে। তো যেমন আমি যখন তাঁতির ভাই ক্লাস করছি, আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা মানে এক্স্যাক্টলি যেভাবে বুঝাইলে আমি বুঝি ঠিক ওইভাবে বুঝাইতেছে, তার সাথে আমার থটস ম্যাচ করতেছিল। তখন আমি বুঝলাম যে আচ্ছা তাঁতির ভাই আমার জন্য পারফেক্ট মেন্টর। তো আমার মনে হয় যে এইভাবে আগানো যেতে পারে। আচ্ছা, রাশাদ হচ্ছে একটা কমেন্ট করছে যে পারিপার্শ্বিকতাকে কিভাবে হচ্ছে সে ম্যানেজ করতে চায়, এবং মানে না চাইলেও মন আসলে অনেক দিকে ডাইভার্ট হয়ে যায়, তো এই জিনিসগুলোকে আসলে কিভাবে ম্যানেজ করবে? আচ্ছা আমি 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 এটা এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে আমি আমার আশেপাশে অনেক অনেক ইয়া তো অবশ্যই কেওস আমারও ছিল, আমার অনেক ডিস্ট্রাকশন ছিল, আমি এটা কেমনি ইয়ে করছি। প্রথম কথা হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা থাকা লাগবে যে অ্যাডমিশন সিজন লাইফে একবারই আসছে, আমি এই জায়গায় কি করতেছি না করতেছি এটার উপর আমার
এরপরে 4টা বছর বা আরো অনেক বছর ডিপেন্ড করবে। তো এটা মাথায় রাখা লাগবে যে আমি সারা জীবন যা করছি এই অ্যাডমিশন সিজনে এফোর্টে কোনো কিপটামি নাই। আমার যা করা লাগবে আমি অ্যাডমিশনের পরে করব। আমার একটা গেম খেলতে ইচ্ছা করছে আমি পরে করব। আমার মন চাইছে আমি একটা কিছু একটা করে টাকা কামাই অ্যাডমিশনের পরে। এই প্রথমত এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে আচ্ছা ঠিক আছে আমার অনেক বড় একটা স্টেক আছে এবং আমি এই জায়গায় যত স্যাক্রিফাইস করা লাগে আমার করতে হবে। প্রথম কথা হচ্ছে মাইন্ডসেটটা অনেক ইম্পর্টেন্ট। আর সেকেন্ডলি যদি ডিস্ট্রাকশন আমি আমার আশেপাশে আসতে যে ডিস্ট্রাকশন তো আসতে থাকবেই। তো আমি যেটা করছি আমার মানে যারা আমার আশেপাশে তারা অনেকে জানা যায় আমি অনেক বেশি ফাস্টফুড খাই। হ্যাঁ আমার দেখা মনে হয় কিন্তু অনেক ফাস্টফুড খাই। আমি আমার মোবাইল থেকে ফুড পান্ডা ডিলিট করছি, ফুডি ডিলিট করছি, পাঠাও ফুড ডিলিট করছি। আমার গেম খেলতে অনেক ভালো লাগতো, মানে আমি খুব একটা খেলি না কিন্তু আমার পেজে পুরো নেশা হয়ে গেছিল, আমি পেজ ডিলিট করে দিছি মোবাইল থেকে। ফেসবুক চালাইতে নেশা লাগলে আমি ফেসবুকও মাঝে মধ্যে ডিলিট করে দিতাম। আমি বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট করা কমাই দিছি। আমি কাদের সাথে হ্যাং আউট করতাম যারা আমার সাথে আইবিএ প্রিপারেশন নিতেছে তাদের সাথে, যাতে আমি যতক্ষণ যেমন আমি মেহরাবি থেকে আমরা যখন একসাথে ঘুরতাম আমরা কথা বলার সময় ওয়ার্ড ব্যবহার করতাম। তো এই যে আমি আস্তে আস্তে মানে আমার আশেপাশে যে এনভায়রনমেন্ট এইটারও এমন ভাবে করে নিয়েছিলাম যে আমার যদি লাইফে কোনো ডিস্ট্রাকশনও আসে ওই ডিস্ট্রাকশনটাও যদি আইবিএতে আমার সাহায্য করে। যেমন আমি আমার মনে হচ্ছে আমি একটা আড্ডা দিতাম, আমি কোন জায়গায় আড্ডা দিতাম, আমি আইবিএ হোস্টেলে যাই তাফির ভাইয়ের সাথে আড্ডা দিতাম। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে করা উচিত, যে আস্তে আস্তে করে ডিস্ট্রাকশন গুলো যত সম্ভব দূরে পাঠায় দেওয়া। আর আমি আমার মানে চিল আউট করার জন্য যা করব, একটু ব্রেক নেওয়ার জন্য যা করব ওইটাও যাতে আমার বেনিফিট করে। দ্যাট মিনস আমার এনভায়রনমেন্ট আসলে আমার হাতে ডিপেন্ড করে যে আমি কিভাবে আমার এনভায়রনমেন্টটাকে আমি মেক করব। হ্যাঁ, সো নিজেকে কন্ট্রোল করাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টাইম। এই আমার জায়গায় কাছে একটা জিনিস অ্যাড করি যে আমি একটা সময় যখন মানে দেখলাম যে আইবিএ তে তো ইংলিশের সাথে ফ্যামিলিয়ারিটি হইতে হয়, ইংলিশের সাথে মানে ফ্যামিলিয়ার থাকা লাগে, সরি ফ্যামিলিয়ারিটি থাকতে হয়, ফ্যামিলিয়ার হওয়া লাগে। তো তখন আমি যেটা করলাম আমি অনেক মানে ইউটিউব জানকে ছিলাম। হ্যাঁ আমি অনেক বেশি ইউটিউবের ভিডিওস দেখতাম। তো আমি ইচ্ছা করে অনেক যত বাংলা চ্যানেল আছে, হ্যাঁ মানে ধর যে আমি আচ্ছা ওইটা আমি ইয়াটা ঠিক আশেপাশ থেকে মেবি সাউন্ড আসছে। আচ্ছা, আহ, যারা যুক্ত আছেন রাশাদের মতো হয়তো আপনারাও কমেন্ট করতে পারেন। আহ, কৌশিক সাহা কমেন্ট করছে, হাই গ্লুটিস হ্যালো। সলমান তাফসিন কমেন্ট করছে, ভাই জি ভাই তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আহ, এখানে হচ্ছে নাজমুদ্দিন আরবি কমেন্ট করছে, শুভ্র ভাই, হ্যাঁ শুভ্র ভাই এখানে আছে, তোমরা শুভ্র ভাই আস করতে পারো। মেহেদী হাসান নাজিম বিগ ফ্যান, আমরাও বিগ ফ্যান আপনার। আহ, রিয়াসাত বিন রশিদ আদিব লিখছে শুভ্র ভাই কমেন্ট করে দিছে ভালোই। আহ ভাই শিয়াব এটা ভাই জিনিস comment করছে, ইম্পর্টেন্ট। এই রিয়াসাত আছে না মামা, রিয়াসাত আর আমি হ্যাঁ হ্যাঁ একসাথে বিএ আর্মি থেকে রিজেক্ট খাইছিলাম। হ্যাঁ ওই আর্মিতে আপনার উনিপুদাই দিয়েছিলাম পরীক্ষা, হ্যাঁ যে আমরা যাব তো মেডিকেলে আমার হচ্ছে নাক, আচ্ছা ওটা বাদ দিই, যে আমি মেডিকেলে রিজেক্ট খাইছি, রিয়াসাতে রিজেক্ট খাইছি, আমরা মেডিকেলে রিজেক্ট খাই একটা রুমে বসায় রাখছিল। তো ওই রুমে আমরা হচ্ছে পরিচয় হয়েছি। হ্যাঁ এখন আমরা একসাথে কেমনে কেমনে জানি আইবিএ তাইছে বলছি আলহামদুলিল্লাহ। না, আল্লাহ আল্লাহ যেটা মিলাই দেয় আসলে খুব মানে এটাই অন্যরকম একটা এটা না, আল্লাহ যেটা দেয় ওটা দেয়। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। আলহামদুলিল্লাহ। রাইসান ইসলাম লিখছে, বিগ ফ্যান ভাই। ভাই আইবিএ তে চান্স পেতে কি করতে হয়? আহ, ভাই আপনি তো এরপর আপনি আইবিএ আপনার আইবিএ লাগবে না, আপনি এমনিই অনেক সেই, যাই হোক। আচ্ছা আহ, আমি যেটা আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে এনভায়রনমেন্টের ব্যাপারটা, আমি যেহেতু আমার এনভায়রনমেন্টের অনেকটাই ছিল ডিজিটাল এনভায়রনমেন্ট, ইউটিউব আমি বা ইনস্টাগ্রাম রিলস, আমি এই জায়গা থেকে আস্তে আস্তে করে ইচ্ছা করে ডেলিভারেটলি বাংলা কমেন্ট বাংলা ভিডিওস কমাই দিছি, বাংলা ফানি ভিডিওস কমাই দিছি। কমাই দিয়ে আমি কি দেওয়া শুরু করছি, আমি ইংলিশ ভিডিওস দেওয়া শুরু করছি। আমি ফার্স্টে বুঝতাম না, ফার্স্টে আমি শুধু ব্রাইট সাইডের ভিডিওস বুঝতাম বিকজ ওরা অনেক স্লো ইংলিশ বলে। দেন আস্তে আস্তে আমি হচ্ছে এই যে আলী আবদালের কথা বুঝা শুরু করছি। এখন টুকটাক আমি করে আমি হচ্ছে মুভি দেখলেও বুঝি। তো এই যে আমি বা এই যে মোবাইলে আমার আমার ইউটিউবে ঢুকলে এখনো দেখবা যে আইবিএ রিলেটেড ভিডিওস আসতেছে, বা আমার ফোনে যে ইনস্টাগ্রাম রিলসে ঢুকলে দেখবা যে সব হচ্ছে এই প্রোডাক্টিভিটি, হ্যাঁ মোটিভেশন এগুলো আসতেছে। তো আমি আমার ডিজিটাল এনভায়রনমেন্টে ডেলিভারেটলি এমন ভাবে শেপ করছি যাতে এগুলো আমার হেল্প করে। তো এটা আমি সাজেস্ট করবো যে করা যায়। আচ্ছা, আহ, আমাদের হচ্ছে অনেকগুলো জুনিয়র জাস্ট জানতে চায় যে শুধুমাত্র অ্যাডমিশন টাইমে খেটেই কি ক্র্যাক করা সম্ভব? মানে ধর না তার কোনো না যে না আগে ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ারে কোনো অ্যাম্বিশন ছিল না, বাট অ্যাডমিশন সিজনে আসলে তার মনে হয়েছে যে না সে সব দিক থেকে যোগ্য, সে করলে পারবে। তা ওই টাইমটাই কাজ করলেই কি সম্ভব কিনা, এটা কিন্তু অনেকের না কোশ্চেন। না না, সম্ভব না, সম্ভব না।
এটা আমি 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 একদম অনেস্ট কথা বলি, এটা সম্ভব না। আমি সারা জীবন হচ্ছে ম্যাথ পিছনের জন্য এটা দেখে দেখে লিখছি, আর তারপরে আইবি এক্সামে আইসা আমি হচ্ছে একটা এক পেজের ম্যাথ একটা এমসিকিউ এর মধ্যে মাথার মধ্যে করে ফেলাম, এটা সম্ভব না। আর আমার কাছে মনে হচ্ছে ধরো এই যে বুয়েট, মেডিকেল বা বি ইউনিট এগুলোর জন্য যে ধর যে যেগুলো একাডেমিক সাবজেক্টের সাথে রিলেট করে, ওগুলার জন্য তো হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই 2 বছর ধরেই পড়া লাগে, পড়াটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ধর কেউ সারা জীবন কোনো পড়াশোনা করে নাই, ও যদি 2 বছর পর তাও ওর হবে কিনা আমার মানে মনে হয় যে চান্স ক্ষীণ। আর তো সারা জীবন আহ একটা মানুষ কেমন স্টুডেন্ট ছিল ওইটা অবশ্যই এই জায়গায় ইফেক্ট করে। এখন তাহলে ধর যে আমি সারা জীবন পড়াশোনা করি নাই, তাহলে আমার কি করা উচিত? আমি কি আফসোস করবো যে আল্লাহ আমি সারা জীবন পড়াশোনা করি নাই, আমার তো তাহলে খালি অ্যাডমিশনের সময় পড়াশোনা করা হবে না, তাহলে আমি অ্যাডমিশন সময় না করি। বা আমি তো সারা জীবন কোনো পড়াশোনা করি নাই, আমার তো যদি কলেজ লাইফে পড়াশোনা করলে তো কামব্যাক সম্ভব না, তাহলে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে আমি কান্দাকাটি করি যা হ্যাঁ আমার জীবনটা তো শেষ। এটা না, মানে তুমি তুমি এখন যে পজিশনেই থাকো, তুমি যদি এই জায়গা থেকে কষ্ট করো অ্যাডমিশনে 3 মাস 4 মাস 6 মাস যে কয় মাস হোক, বা যেদিন রিয়ালাইজ করছো যে আমি আসলে যা করতেছি এটা ঠিক না, আমার পড়াশোনা করা উচিত, তাইলেও ওই লিনিয়ার ওয়েতে আগাইলে যে জায়গায় যাওয়ার কথা তার চেয়ে বেটার জায়গায় যাইতে পারবা। ধরো যে একজনের হয়তো পড়াশোনা না করলে মানে যেভাবে পড়াশোনা আগাইতেছিল বা সারা জীবন যেভাবে পড়াশোনা করছে ওই অনুযায়ী আর কোনো জায়গায় চান্স হইতো না, কিন্তু ও যদি অ্যাডমিশনের সিজনটা খুব ভালো মতন পড়ে, ওর হয়তো টপ কোনো জায়গায় চান্স হইব না, কিন্তু ওর সেকেন্ড চয়েস ওর চান্স হয়ে যাবে। ও হয়তো টপ সাবজেক্ট পাবে না, কিন্তু ওর একটা সিট হয়ে যাবে। তো এটাই আর কি, যে সারা জীবন যদি বেসিক ভালো না থাকে, মানে অ্যাডমিশন সিজন তো অনেকটাই বেসিকের উপর ডিপেন্ড করে না, তো সারা জীবন যদি কারো বেসিক ভালো না থাকে তাহলে অ্যাডমিশন সিজন 3 মাসে পরে অনেক ভালো রেজাল্ট হয়ে যাবে না, কিন্তু যেমন রেজাল্ট হওয়ার কথা তার চেয়ে অবশ্যই ভালো রেজাল্ট হবে, এই আর কি। আচ্ছা, এটার অ্যান্সার মেবি দেওয়া হয়েছে, একজন কমেন্ট করছে যে ডেইলি কত আওয়ার্স হারা কয়টা রিয়েলিস্টিক। এটা তো ডিপেন্ড করে যে মানে রিয়েলিস্টিক বলছে যেহেতু, এমন তো হচ্ছে কত মানুষ আছে না, আমার ফ্রেন্ডরাই তো আছে যে দিনে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পড়ছে। যেমন হচ্ছে তোর শোতেই কালকে বা পরশু বা একদিন কয়েকদিন পরে হচ্ছে মেডিকেল বা বুয়েটের কোনো টপার আসবে, তো ওদের কাছে ঠিকই শোনা যাবে যে অ্যাকচুয়ালি 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা পড়াটা রিয়েলিস্টিক, পড়া সম্ভব। আমি আমি তো আসলে মানে ওই লিমিটটা হিট করি নাই, আমি তার চেয়ে অনেক কম পড়াশোনা করে হইতে আর কি। এটা ট্রু। হ্যাঁ, আমি তোর কাছে হচ্ছে একটা জিনিস নিয়ে বেশ কৃতজ্ঞ। এই জিনিসটা আমি হচ্ছে তোকে শেয়ার করি না। তুই হচ্ছে আমাকে একদিন ওই যে ইন্টার হাউস ফুটবলের টাইমে হুট করে এসে একটা কোশ্চেন ধরছিলি যে বাংলাদেশের কোন উপজাতি হচ্ছে মুসলিম। হ্যাঁ, তো হ্যাঁ ঢাবিতে হ্যাঁ কিন্তু ঠিক আছে। হ্যাঁ, ঢাবির খতেই প্রশ্নটা আসছে এবং আমি যাওয়ার পর এটা দেখে আমি কিন্তু প্রথমে জিকে দাগাইছি, কারণ আমার মনে হয়েছে যে মানে জীবনে যেটা হচ্ছে আমি সবচেয়ে ভালো পারি ওইটা সবার আগে দেখানো উচিত। তো আমি হচ্ছে ওই জিকেটাই হচ্ছে প্রথমে যে দাগাইলাম। তো তখন আমার মনে পড়লো যে না, শুভ্র আসলে এই জিনিসটা আমাকে খুব কাজে দিয়েছে, যে পাঙ্গন এটা হচ্ছে একটা খুব ভালো জিনিস। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট সিম্পল একটা জিনিস দেখাই। আমার হাতে এই যে যে জিনিসটা দেখতে পারতেছেন, আমার অ্যাডমিশন কোচিং হচ্ছে এমন একটা জিনিস দিচ্ছে। আমি মেবি একদিনের হিসাবটা লিখছিলাম। আর এখানে হচ্ছে একটা আছে যে ইংলিশ টেক্সট বুক উপরে একটা ফাঁকা দেওয়া, ইংলিশ দিয়ে আমার এক একটা দিনের তারিখ দেওয়া। আমি ডেইলি কতটুকু পড়ছি এখানে জাস্ট নোট করে করে লিখে রাখতে হয়েছে যে হিসাবে আসলে কত 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 সময় হয়। তো ওদেরও একটা হিসাব করা আছে, ওইটা যদি হিসাব করি 36-38 ঘন্টার একটা হিসাব আছে ওদের। তো এত আসলে কেউ কোনোদিন পড়ে না, আপনি টোটাল শীটটা দেখবেন যে পুরোটা ফাঁকা। হ্যাঁ, আমি আসলে এই জিনিসটা ওইভাবে হিসাব করে কেউ কোনোদিন পড়ে না। এইখানে হচ্ছে সবাই জাস্ট যতটুকু দরকার হয়, মনে হয় যে আজকে আমার এটুকু পড়া না, ওইটুকুই পড়ে। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার কতটুকু দরকার। এটা এটা টোটালি আপনার উপর। So, এইটা আমার কাছে পুরো ভাওতাবাজি মনে হয়, যে ওই যে যারা বলে যে 18 ঘন্টা 19 ঘন্টা পড়ে, ভাই ওর লাইফে আছে কি? একটা মানুষের লাইফে তো সবকিছু দরকার, একটা মানুষের লাইফে শুধু পড়লে হবে? অ্যাডমিশন টাইমে রিল্যাক্স দরকার, নাইলে তো মরে যাবে ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা তো এখন অবশ্যই। আহ আচ্ছা, তুই হচ্ছে অনেক কিছুই করতি। হ্যাঁ, তো আলটিমেটলি জিনিসটাকে অনেক কিছু স্যাক্রিফাইস করছিস, দিন শেষে সাকসেসফুল। এন্ড সবাই এখন হচ্ছে শুভ্র ভাইয়ের ফ্যান। হ্যাঁ, মানে একেবারে সব দিক থেকে। কিন্তু তোর ভিতরে হচ্ছে যেটা প্রতিবাদী চেতনা সবসময় ছিল, এটা ফ্যাসিস্ট আমলেও ছিল, তারপরেও ছিল। তার মানে এটা যে কোনোদিন চেঞ্জ হয়েছে এমন না। আলটিমেটলি যেটা এখন চলে আসলে নতুন বাংলাদেশ, আহ, আসলে কি নতুন বাংলাদেশ, বা তোর কাছে আসলে কি মনে হয়? আমি একটু টপিকের বাইরে গেলাম, যে আমি চিন্তাধারাটা শেয়ার করি। মানে নতুন বাংলাদেশ আসলে কেমন চাস, বা এটা কি আদৌ সম্ভব হবে? আসলে আহ, এটা নিয়ে কথা বলতে গেলে তো আসলে মানে অনেক হতাশার কথা আসে বা অনেক আশার কথাও আসে।
এটা নিয়ে আমার কাছে যেটা মনে হয় যে নতুন বাংলাদেশ যেটার কথা আমরা বলি, আমার কাছে মনে হয় না যে আসলে 1 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে নতুন বাংলাদেশ আসা সম্ভব। আমার কাছে মনে হয় যে একটা মানে নতুন বাংলাদেশ বলতে আমরা যদি কিছু চিন্তা করি বা একটা ভালো রাষ্ট্র, একটা বেটার রাষ্ট্র, একটা আইডিয়াল রাষ্ট্র যদি আমরা চাই, তাহলে এটা একটা জেনারেশনাল প্রসেস। ধর আমাদের জেনারেশনটা আমরা বুড়া হয়ে যাব, আমাদের পরে যে জেনারেশন আসবে ওরা হয়তো ওটার ফল ভোগ করবে। কিরকম ধর যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমার বয়স 20, কদিন পরে 21 হবো। তো এই 20 বছর বয়সী যত ইয়া আছে এর মধ্যে ধর প্রতি 10 জনে 5 জন জীবনে একবার হলো মাদকের সাথে এনকাউন্টার করছে না করছে। এই শুনতে অনেক খারাপ লাগে, করছে। তারপরে ধর তুই দেখবি যে মানে অনেক অনেক সেন্সর কথাবার্তা কিন্তু বলা যায় না, যে ধর অনেক কিছু নিয়ে আমাদের যেরকম মেন্টালিটি, আমরা যেরকম ভাবে চিন্তা করি, আমার কাছে মনে হয় না যে এটা একটা তরুণের চিন্তা ভাবনা হওয়া উচিত। তো এই তরুণ প্রজন্ম যে ধর আরো ইয়াতে গেলে, ধর আমার এলাকায় এরকম খেলার মাঠ আছে, যে খেলার মাঠে খেলা হয় না, ওই খেলার মাঠে সন্ধ্যার পরে আড্ডা হয়। আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্ম যখন ঘুরে দাঁড়াবে, তরুণ প্রজন্ম যখন চিন্তা করবে যে আমাদের কি করা উচিত, কারণ আমরা আসলে কি করতেছি, তখন হয়তো আমাদের দেশের পরিবর্তন আনা সম্ভব। না আমরা আজকে যারা তরুণ আছি, আমরা যদি আজকে থেকে চিন্তা করি যে তরুণদের কেমন হওয়া উচিত, আমরা যদি ওরকম আদর্শ তরুণ হইতে পারি, তাইলে আগামী 20 বছর পরে, 15 বছর পরে রাষ্ট্র আদর্শ হয়ে যাবে, যদি আমরা আজকে আদর্শ তরুণ হই। আচ্ছা, আমাদের মানে আমাদের ব্যাচটা কিন্তু আসলে খুব বেশি ইনভলভ, কারণ ডিআরএমসির মুভমেন্ট বা প্রত্যেকটা মুভমেন্টে এইচএসসি পরীক্ষা ফালাই পোলাপান গেছে মুভমেন্ট করতে। বাট এই ব্যাচের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। মানে হ্যাঁ, এটা আসলে কেন মনে হয় যে তোর যে মানুষ বিদেশ কেন যাইতে চায় আসলে, মানে দেশের মধ্যে কেন থাকতে চায় না? আচ্ছা, আমার কাছে মানে এই জায়গায় অনেক কথা হতাশার এসে পড়ে। ধর যে আমরা আজকে একটা নিউজ শেয়ার দিলাম যে রাজশাহীতে একটা বাসে হামলা করছে, ওই জায়গায় মানে কি যে ঘটনা ঘটছে আমি মুখে না আনি, বা কয়েকদিন আগে এরকম ঘটনা ঘটছে, কয়েকদিন পর পরে দেশে যে ঘটনা ঘটতেছে, মানুষের জীবনের নিরাপত্তা নিয়েই তো মানুষ ভয় আছে। তো ওই জায়গা থেকে হয়তো অনেকে ছাড়ে, বা অনেকে হয়তো এই জন্য ছাড়ে দেশ, যে দেশের যেসব মানে আসলে চাকরি বাকরি তো মানে কম না, তাই না? মানে অনেক শিক্ষিত বেকার আমরা দেখতেছি না আমাদের আশেপাশে, আমাদের চেনা জানা, আমাদের হয়তো কোনো মামা বা এলাকার কোনো বড় ভাই আমরা দেখতেছি না, বা এই আর কি সব মিলে হয়তো অনেকের কাছে মনে হয় যে অপরচুনিটি কম, অর্থনৈতিক ভাবে হোক বা নিরাপত্তা ঝুঁকি আছে, এই সব মিলে মানুষ হয়তো দেশ ছাড়ে। অনেকে ছাড়ে না, আমার কাছে খারাপ লাগে। আমি দেশ ছাড়ার ইচ্ছা নাই দেখে আমি ইঞ্জিনিয়ারিং চুজ না করে মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার চিন্তা ভাবনা করছি। আমার ক্ষেত্রে আমার মানে আমার দেশে থাকার কারণটা অনেক সেলফিশ, যে আমার বাবা মা দেশে আছে, আমি চাই যে আমার মা বাবার কাছাকাছি থাকতে। অনেক মানুষ এমন আছে না আমাদের আশেপাশে, যে বিদেশ গেছে, হয়তো বাপের জানাজাও আসতে পারে নাই, আছে তো এরকম। তো আমি আসলে এটা চাই না, যার কারণে আমি আমি আমার পরিবারের আশেপাশে থাকতে চাই, আমার বন্ধু বান্ধব যারা কাছের মানুষ তাদের কাছাকাছি থাকতে চাই, এই জন্য বিদেশ যাওয়ার চিন্তাটা আমি করি না। আর আরেকটা জিনিস মনে হয় যে বিদেশে যাওয়া একটা বেটার লাইফ পাবো, একটা সিকিউর লাইফ, অর্থনৈতিক ভাবে হোক বা নর্মাল নিরাপত্তার দিক দিয়ে হোক। কিন্তু ওই যে ওই ধর যে স্যাক্রিফাইসটা, নিজের ভাষায় কথা বলতে পারা, বা এই যে রাস্তায় বের হলে নিজের পরিচিত মানুষকে দেখা, আমি আমার একটা বন্ধুরে ফোন দিলাম, আমি 1 ঘন্টার মধ্যে দেখা করতে পারতেছি, এই জিনিসগুলো তো বিদেশে নাই। ওই চিন্তা করে আমার না যাওয়া আর কি বিদেশ, কিন্তু অনেকে যাইতেছে, এটা তো সত্য। আমি আসলে আঙ্কেল অনেক সাপোর্টিভ, এটা আমার কাছে নিজের নিজের মনে হয় যে এমন সাপোর্টিভ একটা বাবা পাওয়া আসলে অনেক বড় একটা বিষয়। মানে আলটিমেটলি আমি নিজে দেখছি যে আমার ধর হয় না আমার সবার হয়ে যাচ্ছে, তখন বাবা আমাকে বলছে যে তোমার হয়ে যাবে, দেখো তোমার ল তো হবে, তোমার একটা না একটা তো হবে, তুমি চিন্তা কেন করো। এই সাপোর্টটাকে আসলে খুব মিস করি আমি। হ্যাঁ, এন্ড এইটা যদি বিদেশে চলে যায় কোনোদিন, এটা হয়তো পাবো না আলটিমেটলি। সো এখান থেকে আমার হয়। আচ্ছা, আমরা হচ্ছে একটু কমেন্টে যাই। আহ একজন হচ্ছে কমেন্ট করছে যে মাহি ভাই আপনি আয়রনি করেন না। একজন কমেন্ট করছে হচ্ছে আমি আর্টস এর ছাত্র, আমার ইংলিশের বেসিক লো, বাট আমি আমার পিএইচডি চেষ্টা করছি। আমার কি আইডিয়া প্রিপারেশন নেওয়া উচিত ভাই, একটু অ্যান্সার দিয়ে। এটা কি আয়রনি কমেন্ট? না না, এটা আইরনি কমেন্ট না, আইরনি কমেন্ট করছে আমির মাহি ভাই, এটা পরে হ্যাঁ, এটা যাইতে। সিরিয়াস কমেন্ট লাগছে, এটা আয়রনি কমেন্ট না। আচ্ছা যাই হোক, আমি বলি। এটা আমার সিরিয়াস। ব্যাকগ্রাউন্ড, যেহেতু ব্যাকগ্রাউন্ডের কথা আসছে যে ভাই আর্টস থেকে আইবিএ সম্ভব কিনা, বা বিজনেস থেকে সম্ভব কিনা, বা বাংলা ভার্সন থেকে সম্ভব কিনা, এই জাতীয় কথাবার্তা যেগুলো আসে,
আমার আশেপাশের মানুষজন যারা জানে যে আমার দেখতে সবচেয়ে বেশি বাংলা ভার্সন লাগে। আমি যে ইংলিশ ভার্সন এটা কেউ শুনলে বিশ্বাসই করে না। আমি যদি 10 জনের মধ্যে বসে বলি যে আমি ইংলিশ ভার্সন, তাহলে দুইজন লাফ দিয়ে উঠে যে ভাই আপনি ইংলিশ ভার্সন, মানে ওরকম। আমি ইংলিশ ভার্সনে পড়লে আমার সারাউন্ডিং বাংলা ভার্সন, আমার বন্ধু বান্ধব সবাই এই বাংলা ভার্সন। তো আমার ওই আমিও আর কি আমার ওইভাবে কনসিডার করা যায় না যে ইংলিশ ভার্সনের খুব সুবিধা আমি পাইছি। তো আমি যদি একটু সিরিয়াসলি বলি যে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কতটুকু ম্যাটার করে বা আর্টস থেকে হয় কিনা কমার্স থেকে হয় কিনা, মূল প্রশ্নটা হচ্ছে যে আপনার ইংলিশ বেসিক কেমন, ইংলিশের সাথে ফ্যামিলিয়ার নাকি, ম্যাথ বেসিক কেমন, ছোটবেলা থেকে ম্যাথে ইয়া করছে কিনা। এখন এই জায়গা থেকে হইতে পারে যে যারা বিজনেস স্টুডেন্ট বা যারা আর্টস স্টুডেন্ট তাদের যেহেতু 9-10 ম্যাথ করা হয় না, অনেকদিন ধরে হচ্ছে মানে ম্যাথের স্কিলটা একটু আস্তে আস্তে হচ্ছে ছানি পড়ে যায় ম্যাথের স্কিলের উপরে, ওই ধারালো থাকে না ম্যাথ স্কিল গুলা। এই জন্য হয়তো আর্টস থেকে বা কমার্স থেকে চান্স কম হয়ে থাকতে পারে। বা আর্টস কমার্স সায়েন্স যে জায়গায় হন, আপনার যদি ইংরেজির সাথে ওরকম মানে ফ্যামিলিয়ারিটি না থাকে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই তো থাকে না, তাই না, যে ইংরেজি টেক্সট পড়ার অভ্যাস বা ইংরেজি শোনার অভ্যাস। ওই ধর যে অনেকে হয় না যে ভাই আমি শুইনা দাগায় দিছি, ধর বিউপি পরীক্ষা আমার কিভাবে হয়েছে, আমি শুইনা দাগায় দিছি, যেটা আমার কাছে শুনতে ভালো মনে হয়েছে আমি ওইটা দাগাইছি। এখন এটা কেন হয়? কারণ আমি আমার জীবনে অনেক বেশি কারেক্ট ইংরেজি সেন্টেন্স পড়ছি, হ্যাঁ এটা যেভাবে হোক পড়ছি, এটা হয়তো আমি টেক্সট বইয়ে পড়ছি বা গল্পের বইয়ে পড়ছি, যার কারণে আমি শুনে বুঝি যাচ্ছে এই জিনিসটা আমি আগে শুনছি তার মানে এটা কারেক্ট, এই জিনিসটা আমি আগে শুনি নাই তার মানে এটা ভুল। তো আপনি যদি হচ্ছে শুনে থাকেন যে আপনার হচ্ছে ইংলিশ অনেক শুনে থাকেন বা ম্যাথ করে থাকেন, তাহলে আপনি আর্টসে পড়েন বা কমার্সে পড়েন সায়েন্সে পড়েন, ওটা ম্যাটার করে না। এখন টোটালি ডিপেন্ড করে যে আপনার আসলে ইংরেজি ম্যাথ অ্যানালিটিক্যাল আপনি কেমন। যেমন ধর যে আমার অনেকে মনে করে যে আচ্ছা আর্টসের পোলাপানের কাছে হয়তো ইংলিশ অনেক কঠিন লাগে, লাগে অনেকের কাছে, কিন্তু যে আমার বন্ধু আছে তানজিলুর নিলয়, নিলয় কিন্তু অহরহ ইংলিশে ভিডিও এডিট করতেছে, সমস্যা হইতেছে না। তো বা তুই যে ইংলিশে লিখতেছ সমস্যা হইতেছে না কোনো। এখন আপনার যদি আর্টস বা কমার্সে থাকার কারণে ম্যাথের বেসিক খারাপ হয় বা আপনার হচ্ছে আপনার পারিপার্শ্বিকের কারণে আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন আপনার ইংলিশের একটু বেসিক খারাপ হয়, তাইলে আপনার জন্য সমস্যা হইতে পারে। কিন্তু আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড এইটা বা ব্যাকগ্রাউন্ড ওইটা এটার কারণে কোনোদিন আইবিএস আপনারা বের করে দিবেন না, মানে আপনারা দিবেন এমন কিছু হয় না। আইবিএ কোন হচ্ছে খাতা চেক করার সময় জানেন আপনার ব্যাকগ্রাউন্ড কি। আর এবার তো আমাদের ব্যাচে কিন্তু ইংলিশ মিডিয়াম মিডিয়াম কম, এমনও না যে শুধু ইংলিশ মিডিয়াম হওয়া লাগে পশ পোলাপান হওয়া লাগে, এরকম না। জিনিসটা পুরোটা ডিপেন্ড করে যে আপনি জাস্ট এক্সাম পারফরমেন্স কেমন, ব্যাকগ্রাউন্ড কি, পরিচয় কি, নাম কি, এগুলো তো ম্যাটার করে। আচ্ছা, আবরার মাহমুদ মাহি লিখছে হচ্ছে ভাই স্পেসিফিক্যালি বিউপি নিয়ে একটু বললেন, এট লিস্ট কত মার্কস টার্গেট রাখবো টু গেট কি লিখছে আমি জানি না ওইটা, অর মার্কেটিং। হ্যাঁ এটা তো মানে টোটালি ডিপেন্ডস অন কোশ্চেন। কোশ্চেন যদি অনেক ইজি হয় তাহলে দেখা গেছে যে কত 75 মার্ক পরীক্ষা, হ্যাঁ যদি কোশ্চেন অনেক ইজি হয় তাহলে দেখা গেছে যে হয়তো 40-45 পাওয়া লাগতে পারে। আবার যদি কোশ্চেন অনেক হার্ড হয় তাইলে হয়তো দেখা গেছে যে 20-25 পেয়ে হয়ে যেতে পারে বা আরো কম পেয়ে হয়ে যেতে পারে। এটা তো আসলে মানে বলা পসিবল না, তাই না, যে কিরকম ইয়ে পাওয়া লাগবে, এটা কোশ্চেন দেখলে বোঝা যাবে। ওকে, আমরা মনে হয় একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, আমরা একটা আইরনি কমেন্ট করি। আইরনি কমেন্টে হচ্ছে মাহি ভাই লিখছে ভাই আপনাদের মতো লাইফে শাইন করতে চাই কিন্তু রিলস দেখতে গেলে 2 ঘন্টা পার হয়ে যায়, এটা থেকে বের হবো কিভাবে? ভাই আপনার জন্য সলিউশন হচ্ছে একটা, ভাই বিয়ে করেন এবং আমাদেরকে দাওয়াত দেন। যখনই ভাবি আসবে আপনার জীবনে তখনই আপনি এই রিলস দেখতে দেখতে 2 ঘন্টা পার করবেন না ভাই, এটা হচ্ছে সলিউশন, এছাড়া কোনো সলিউশন নেই ভাই। কিন্তু বিয়ে করলে হবে না, আমাদেরকে দাওয়াত দিতে হবে ভাই। দাওয়াত না দিলে কিন্তু আবার 2 ঘন্টা 4 ঘন্টাও চলে যেতে পারে। ভাইরা আমি আমি আচ্ছা একটা সলিউশন দিই ভাই ভাইরে, হ্যাঁ, যে আমি কিভাবে রিলস দেখা বন্ধ করতে হয় আমি দেখাই ভাইরে। এই যে আমি রিলস দেখতেছি, হ্যাঁ রিলস দেখতেছি 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 দেখতেছি, তারপর আমি বের হয়ে গেলাম, এই যে চাপ দিলাম, চাপ দিয়ে বের হয়ে গেলাম, মোবাইল রাখা দিলাম, শেষ ভাই, এমনি এই শেষ, আপনি বের হয়ে গেলেন রিলস দেখা থেকে। আচ্ছা, আহ আগে যে আর্টস থেকে কমেন্ট করছে, সো ও হচ্ছে আর একটু এড করছে যে ও হ্যাঁ হচ্ছে এসএসসি সায়েন্স ছিল আর ইন্টারের আর্টস নিয়েছে এবং ম্যাথ সলভিং এ সে অনেক ভালো। সো ও কি প্রিপারেশন নিবে কিনা? হ্যাঁ, ধরো তোমার একটা কমেন্ট পরে কি বলে দেওয়া সম্ভব যে তুমি প্রিপারেশন নিবা কিনা, এটা কি রিয়ালিস্টিক? অবশ্যই না। এটা তো তোমার যেটা করা উচিত তুমি একটা মক কোশ্চেন নাও, নিয়ে বসো 1.5 ঘন্টা টাইম ধরে এক্সাম দাও, এক্সাম দিয়ে দেখো যে তুমি কেমন পারফর্ম করতেছো, তারপর দেখো যে তোমার উইকনেস গুলো কি, ওই উইকনেস এর উপরে 1 সপ্তাহ 10 দিন কাজ করো, কাজ করে আরেকটা পরীক্ষা দাও, দিয়ে দেখো যে তুমি ইমপ্রুভ করতেছো কিনা, তারপর নিজে ডিসিশন নাও। চলো আমরা আর একটা আইরনি কমেন্ট করি।
মোহাম্মদ বিন আজাদ লিখেছে ধীমান বিশ্বাস কিভাবে ডিউ ক্র্যাক করবো ফার্স্ট বল। মোহাম্মদ বিন ভাই আজাদ, বলেন যে আপনার গ্রিন কার্ডটা দিয়ে যেত, তারপরে অ্যান্সার দিব। হ্যাঁ ভাই, গ্রিন কার্ডটা পাওয়ার কৌশল যদি একটু লিখে দিতেন তাহলে ভালো হইতো। পোলাপান আসলে গ্রিন কার্ড পাইতে চায়। আপনাকে নিয়ে একদিন লাইভে আসবো ইনশাল্লাহ, কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায়। আমি নিজে রেড কার্ড ভাই, আমি আমি মোহাম্মদ বিন আজাদ ভাইয়ের এই লাইভটা পুরোপুরি দেখবো, আমি রেড কার্ড পাইছি। ওকে, লাস্টলি হচ্ছে একেবারে শেষ, আমি হচ্ছে যেটাই করব, লাইফে 20 বছর চলে গেছে তোর, তো এই 20 বছরের সবচেয়ে বড় লার্নিং তোর কাছে অ্যাকচুয়ালি কি, আর রিয়েলাইজেশন অ্যাকচুয়ালি কি, মানে এই 20 বছরে তোর কি রিয়েলাইজ করছিস এই জীবনের এই পর্যায়ে আইস। ঠিক আছে, তো সবচেয়ে বড় আর্নিং যদি বলি তাইলে ওইটা হচ্ছে আমার আগে স্রষ্টার প্রতি যতখানি বিশ্বাস ছিল তার চেয়ে বিশ্বাস বৃদ্ধি পাইছে আলহামদুলিল্লাহ। কারণ আমি যে দোয়া করছি দোয়া পাইছি আলহামদুলিল্লাহ, এই জন্য এটা একটা বড় রিয়েলাইজেশন। আর একটা বড় রিয়েলাইজেশন না, প্লাস অ্যাচিভমেন্ট, অবশ্যই আইবিএ হওয়াটা একটা অ্যাচিভমেন্ট। তার চেয়ে বড় কথা আমার যে বন্ধুরা হয়েছে অ্যাডমিশন সিজনে আমার কলেজ লাইফে, অবশ্যই এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার। আর এই আর কি মোটামুটি। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, এটা আমি সবসময় মনে করি, আমি যে পরিশ্রম করা শিখছি, আমি যে হার না মানা শিখছি, এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে আমার জীবনে যদি আবার কোনো সময় আমার গ্রাইন্ড করার দরকার হয়, হার্ড ওয়ার্ক করা দরকার হয়, আমি এটা পারবো। এই যে হার্ড ওয়ার্ক করতে শেখাটা, এটাই আমার কাছে মনে হয় যে অ্যাডমিশন সিজন বা কলেজ লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বড় রিয়েলাইজেশন আমার কাছে যেটা, যে মানে আমরা ছোটবেলা লাশ হাতের নীতি পড়ছি না, যে একটা কোনো কিছু এই পাশ থেকে কমে গেলে বা অন্য জায়গা থেকে কমে গেলে ওটা হচ্ছে ঠিকই জিনিসটা কি বলে নিউট্রালাইজ হয়ে যায়। তো জিনিসটাও এমন, মানে জীবনে আসলে ভালো খারাপ হোক যেটাই হোক না, ওই দিন শেষে আবার ওটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, মানুষের জীবন চলতেই থাকে। তো আইবিএ হওয়া না হওয়া বা মেডিকেল চান্স পাওয়া না পাওয়া বা আমাদের জীবনে যখন যাই হয়, দিন শেষে আবার জীবন লিনিয়ার ওয়েতে চলতে থাকে। এমন তো হয় না যে আমাদের খুব কারণ কাছের মানুষজন চলে যায়, ধর যে আমার নানা মারা গেছে, নানারে আল্লাহ জান্নাত নসিব করুক। তো তারপর আমাদের জীবন চলতেছে না, আর এগুলো তো জাস্ট একটা ইনস্টিটিউশন, একটা আমি পারি নাই। ধর আমার কাছে যেটা মনে হয় যে মেসি যখন 2014 সালে ওয়ার্ল্ড কাপটা হারলো, তারপর কি মেসি স্যালারি কমে গেছে বা মেসির যে পরিমাণ ফ্যান ছিল ফ্যান কমে গেছে? কমে নাই। বা মেসি যে বাড়িতে থাকতো তার থেকে বাড়ি ছোট হয়ে গেছে, গাড়ি কি একটা কম হয়ে গেছে? না, লাইফ যেমন ছিল অমনই চলতেছিল। কিন্তু তারপরে মেসি ওই দিন কেন কান্না করছে? কারণ ও হারছে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা অ্যাডমিশন বা যে কোনো জিনিস যখন এফোর্ট দেই, আমরা ওটা হারার পরে আমরা এত কষ্ট পাই কারণ আমরা হারছি শুধুমাত্র, আমরা হারতে চাই না এই কারণে। কিন্তু জীবন আসলে একভাবে চলতে থাকে। তো আমার রিয়েলাইজেশন এটাই যে জীবন আসলে চলতে থাকে, স্রষ্টার উপর বিশ্বাস রাখা উচিত। অবশ্যই স্রষ্টা আমাদের সবার জন্য ভালো কিছু রাখছেন। এইটাই, দিন শেষে আমরা সবাই আসলে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে এবং নিজের স্রষ্টার উপরে। এছাড়া আসলে দিন শেষে আমার কোনো শাইনিং নাই, আমার কিছুই নাই, যদি হচ্ছে স্রষ্টার বরকত বা বিশ্বাসটা আমি না রাখি, আমার কোনোদিন কিচ্ছু হবে না। এটাই আসলে চরম সত্য। তো আমার মনে হয় আমরা হচ্ছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের সাথে কোনো না কোনো সময় সর্বমোট 1300 মানুষের মতো যুক্ত ছিলেন। আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা, এবং আগামীতে আমাদের যতগুলো অ্যাডমিশন সিজনে লাইভ থাকবে বা যে কোনো লাইভ থাকবে, আপনারা সবাই আশা করি আমাদের সাথে থাকবেন এবং জিমান স্টক সর্বদা আপনাদের সাথে থাকবে। এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোন ধরনের মানুষকে লাইভে আনলে আপনারা বেনিফিটেড হবেন, এটা কাইন্ডলি আপনারা কমেন্টে জানিয়ে দিলে আমরা আগামীতে আরো চেষ্টা করবো। এবং যদি মনে হয় যে শুভ্রর কাছে স্পেসিফিক আপনারা হচ্ছে কিছু জানতে চান বা কিছু বলতে চান, তো আপনারা কমেন্টে যদি জানাই দেন তাহলে হচ্ছে আগামীতে কোনো বিশেষ কোনো টপিকে আমরা হচ্ছে কথা বলতে পারি। সো মনে হয় যে আজকে আমরা এখানে শেষ করতে পারি, এবং অনেক ধন্যবাদ শুভ্র আজকে লাইভে সময় দেওয়ার জন্য, এবং আজকে এতগুলা মানুষ আমাদের সাথে ছিল সবার অ্যান্সার করার জন্য। এবং আশা করি যে ইনশাল্লাহ ভবিষ্যৎ অনেক ভালো হবে। এবং আমি শেষ হচ্ছে বলি যে আসলে আমাদের জার্নিটা খুব এঙ্গেজ ছিল, কারণ আমরা প্রত্যেক মান্থলি একটা ফেস্টে যাইতাম বা যে কোনো এরকম একটা হইতো, আসলে খুব এঙ্গেজ থাকতাম, ক্লাবের কারণে এখনো হয়তো এঙ্গেজ থাকি। বাট একটা টাইমে আসলে বিচ্ছিন্নতা হয়তো আসে। হেমন্ত স্যারের খুব ভালো একটা গান আছে যে আজ দুটি পা দুটি পথ ও দুটি দিকে গেছে বেঁকে, যদিও হচ্ছে গানটা অন্য আঙ্গিকে, but এটা আসলে অনেক দিক থেকে মিন করা যায়।
আমার মনে হয় যে জীবনের টানে আসলে আমরা অনেকেই অনেক দূরে চলে যাই, তবুও দিন শেষে আসলে একটা বন্ধন এবং হেমিয়ানিজম কথাটা আসলে অনেক বেশি হেল্পফুল হবে আমাদের এখানে এক্সপ্লেন করার জন্য। তো আমার মনে হয় যে সবাই আসলে আহ এক সময় চলে যাবে, বাট আলটিমেটলি বন্ডিং গুলো থেকে যাবে। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীতে। শেষ করছি। ধন্যবাদ সবাইকে।